আসসালামু আলাইকুম, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, সবাই তো রেডি ক্লাস করার জন্য? আচ্ছা, বিগত আমরা কিছুদিন ক্লাস করেছি, আপনাদের নলেজ জানানো হয়েছে। হ্যাঁ, এখন এই নলেজগুলো ঠিকঠাক আপনারা নিয়েছেন কি না সেটাও তো একটু জাজমেন্ট করা উচিত, তাই না? তাই আজকে আমরা সর্বপ্রথম আগে জাজমেন্ট করব, তারপর আজকের যে সেশন যেটা আছে সেই ক্লাসটা তারপর আমরা নিব। বুঝতে পারছেন? এটাকে আমরা বলি প্রি টেস্ট সিস্টেম। প্রি টেস্ট নিব, সেটা হচ্ছে আপনাদের ম্যাম আপনাদের হচ্ছে যেন প্রশ্ন তৈরি করে রাখছে, যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আপনাদের লিখতে হবে। বুঝতে পারছেন? আর শেষে আপনাদের গ্রুপে আমরা হচ্ছে এই পিডিএফটা দিয়ে দেব, প্লাস এখানেও পিডিএফ এর মধ্যে অ্যানসার দেওয়াও আছে। হ্যাঁ, লেখা সবার শেষ হয়ে গেলে তারপর উনি জানিয়েও দিবেন। এখন উনি যা যা করতে বলতেছে, যা যা করার ইয়ে করতেছে সেগুলো ভালোভাবে শুনেন এবং করেন। আচ্ছা আচ্ছা, আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন? ঠিক আছে। এখন আপনারা রোজা শুরু হয়েছে, আপনারা ধরেন বাসায় ছিলেন, কমফোর্ট জোনে ছিলেন, যে উঠবো, সেরি খাবো, তারপর বাসায় শুয়ে বসে মোবাইল টিপবো, তারপরে আবার আমরা ইফতার করবো, তারপর আবার ইফতারে নামাজ পড়বো, আর আবার শুয়ে বসে থাকবো। ঠিক আছে না? এরকমই তো চলে নাকি? ভুল বললাম? আমরা কমফোর্ট জোনের মধ্যে ছিলাম। আমরা যখন কমফোর্ট জোনের মধ্যে থাকি, তাই দেখে এখানে কি লেখা আছে? বিশ্রামের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। ঠিক আছে। কিন্তু দেখেন আপনারা একটা প্রজেক্টে এখন আসতেছেন এখন ডেইলি, কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ, আমি পিছন থেকে দেখলাম, আপনারা কেউ কেউ রেসপন্স করেন, কেউ কেউ রেসপন্স করেন না। এখন আপনারা যদি রেসপন্স না করেন, তাহলে কি আপনারা এই ফেয়ার জোনটা পার পেতে পারবেন? তাহলে আপনাদের ফেয়ার জোন পার হওয়ার জন্য আপনারা ধরেন আজকে আসলেন, কালকে আসলেন না, এরকম বিভিন্ন রকম আপনাদের অজুহাতও থাকতে পারে। কালকে কঠিন ক্লাস আছে, না কালকে আসবো না, পরের দিন আবার আরো কঠিন আছে, পরের দিন সহজ আছে, পরের দিন আসবো, কালকে অ্যাসেসমেন্ট আছে, না এরকম করলে হবে? দেখেন ওইখানে বলছে ভয় এবং অজুহাত। আপনি ভয় পাচ্ছেন জন্যই তো আপনি অজুহাত দিচ্ছেন, তার মানে আপনার আত্মবিশ্বাসেরও কিন্তু অভাব। এই জন্য আপনাদের পিছন থেকে আপনারা যারা রেসপন্স করেন না, তারা আপনারা অবশ্যই রেসপন্স করবেন, কারণ আপনারা যদি ফেয়ার জোন পার হইতে না পারেন, তাহলে লাইফে আপনারা তো সবাই গ্রো করতে চান নাকি? গ্রো করতে চান না এমন কেউ আছে? রেসপন্স করেন, আছে এমন কেউ? তাহলে যেহেতু গ্রো করতে চান, তাহলে আপনাদের যে জার্নিটা, এইভাবে আপনাদের জার্নিটা শুরু করতে হবে। ফার্স্টে কমফোর্ট জোন থেকে ফেয়ার জোনে যাইতে হবে, তারপর লার্নিং জোন। আমি যাচ্ছি, আমি কোশ্চেন করতেছি, আমি ভুল কোশ্চেন করতেছি, ভুল অ্যানসার দিচ্ছি, সেখান থেকে আমি কি করব? হ্যাঁ, আমি বিষয়টা আমি ভুল অ্যানসার দিচ্ছি বা ভুল কোশ্চেন করছি, তাহলে আমি কি করব? এই বিষয়ে আমার জানতে হবে। একজন আপনাদের মধ্যে এমন আছে যে হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক কিছু জানে, আবার এমন আছে যে ডিজিটাল মার্কেটিং কি ফার্স্ট এখানে আসি শুনলো, এমন আছে না অনেকে? তাহলে আপনারা যখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একজন অ্যানসার দিবে, তখন আপনি যখন অ্যানসার দিতে পারবেন না, আপনার মধ্যে একটা ভয় কাজ করবে। সেটা আপনি ইমপ্রুভ করবেন কিভাবে? লার্নিং জোনের মাধ্যমে। দেখেন ওখানে লেখা আছে নতুন দক্ষতা অর্জন, নিজের সীমা প্রসারিত করা। আমরা কি নতুন দক্ষতা অর্জন করতেছি না? দেখেন, তারপরে ধীরে ধীরে ভয় আপনার কমে যাবে। আপনি যখন আজকে একটা কোশ্চেন করবেন, কালকে আরো 2টা কোশ্চেন করবেন, ওই দিন আরো 3টা কোশ্চেন করবেন। আপনাদের টার্গেট থাকবে যে আমরা কোশ্চেন করি কিভাবে ট্রেনারদের মানে বাধা দিতে পারি। ঠিক আছে? কারণ আপনারা যখন আমাকে বাধা দিবেন, তখন আমি কি করব? আরো বেশি বেশি আমাকে শিখতে হবে। আপনারা যখন একটা কোশ্চেন করবেন, আমরা যখন পারবো না এমন হইতে পারে না, কারণ আমরা তো সবাই সব জিনিস জানি না। তখন আমরা কি করব? আমরা যে বাসায় আবার সেটা ঘাটবো, এটা আপনাদেরকে কিভাবে বুঝাইলে সেটা ভালোভাবে আপনারা মানে পিক আপ করতে পারবেন। ঠিক আছে? এখন গ্রোথ জোন, আপনি যখন এগুলা সব পারফেক্ট অ্যাসেসমেন্ট আপনি দিচ্ছেন, দিয়ে আপনি যখন যে মানে জোনে প্রবেশ করবেন, সেটা হবে আপনার গ্রোথ জোন। গ্রোথ জোনে আপনি কি করবেন? বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি এখন যাবেন বাইরে, যে হ্যাঁ আমি তাইলে এখন কাজ নেই, কাজ খুঁজি। ওর মাধ্যমে আপনাদের কি হবে? সরাসরি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আপনাদের লক্ষ্য নির্ধারণ থাকবে যে হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এটা আমাকে আরো জানতে হবে, আমি আরো আমার হাই লেভেলে যাইতে হবে। আপনাদের উচ্চাকাঙ্ক্ষা মানে উচ্চাকাঙ্ক্ষী হবেন। তারপর লক্ষ্য নির্ধারণ করবেন, এবং আপনাকে আপনার ভিতরে যখন মানে কাজ করবে যে হ্যাঁ আমাকে এটা পারতে হবে, জাস্ট ডু ইট। ঠিক আছে? ক্লিয়ার?
এই ছবিটার মর্ম বুঝছেন আপনারা? আচ্ছা তাহলে বুঝছেন, তাহলে এখন কি আমরা আমাদের পরের স্টেপে চলে যাই? কি বলেন? আজকে আপনাদের অ্যাসেসমেন্ট হবে, মানে রিটেন অ্যাসেসমেন্টের একটা পার্ট রিটেন হবে 15 মার্কের। আপনারা তার আগে আপনাদের যে খাতা কলম আপনারা পিছনে রেখে দেন, অথবা মানে খাতাটা এক্সচেঞ্জ করেন। আগে এক্সচেঞ্জ অ্যান্সার লেখার পর এক্সচেঞ্জ করবেন। আচ্ছা আপনাদের তাহলে আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের কোশ্চেন যেটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, আচ্ছা। সেটা কোনো হার্ড কপি না, এখানে সফট কপি দেওয়া হচ্ছে। আপনি জাস্ট খালি দেখবেন এবং সেটাকে অ্যানসারটা পূরণ করবেন। আচ্ছা প্রথম দিন আপনারা 15টা কোশ্চেন আছে, আপনারা কত টাইম চাচ্ছেন বলেন? আপনাদের কত টাইম লিখে দিতে হবে? কোশ্চেন নাকি আপনি লং মানে লং আপনি ধরেন একটা ওয়ার্ডে বা দুটো ওয়ার্ডে অ্যানসার দিতে পারবেন। 30 মিনিট বা 15 মিনিট। আচ্ছা 15 কোশ্চেন, আচ্ছা তাহলে আমি 30 মিনিট দিই, ঠিক আছে? কিন্তু শর্ত কি বলেন? শর্ত তো থাকবে, আপনি আপনাদের মানে ফেভারিট বললাম, তাহলে শর্ত থাকবে না? শর্ত হচ্ছে কি আপনাদের একটা কোশ্চেনের অ্যানসারও ফাঁকা রাখা যাবে না। আপনাদের সবগুলো কোশ্চেনের অ্যানসার লিখতে হবে, সেটা পারেন না পারেন। আপনি যদি লেখেন যে আই ট্রাইড, আমি ওইটাই গ্রহণ করব, ঠিক আছে? আর হচ্ছে হ্যাঁ আচ্ছা, আপনারা এখানে সবাই আসছেন, হ্যাঁ, এখানে ওই যে আমরা বলছিলাম না, ডে বাই ডে একটু নতুন কিছু অ্যাড করা হবে রুলস এর মধ্যে। নেক্সট টাইম থেকে একটা জিনিস রুলসে রাখবেন, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক দিন 10 টাকা করে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? মিনিমাম 10 টাকা নিয়ে আসবেন। এখন যদি বলেন কেন, তাহলে সবার মাথায় এটা টেন্ডেন্সি রাখতে হবে, এই রুমের মধ্যে কারো যদি ফোন সাইলেন্ট না থাকে তাহলে তাকে 10 টাকা ফাইন দিতে হবে, বুঝতে পারছেন? আর দ্বিতীয় বিষয় আরেকটা, যদি সে রুমের মধ্যে আসার পরে অন্যজনের কাছ থেকে কোনো পেজ ধার নাই, খাতা যদি না নিয়ে আসে, তাহলেও তাকে 10 টাকা ফাইন দিতেই হবে। পার ডে হাইস্ট 10 টাকা ফাইন দিতে হবে, বুঝতে পারছেন? আর করে দিতে চান, আমরা কোনো দ্বিধাবোধ করব না। যদি আমরা একটাই আর যদি হ্যাঁ, যদি কেউ এরকম থাকে যে ও খাতা নিয়ে আসেনি, আমি আমার পেজ থেকে তাকে দিয়ে হেল্প করতেছি, সেক্ষেত্রে দুইজন 5 টাকা করে দিলে চলবে, বুঝতে পারছেন? কারণ ওই যে আপনি সাথ দিচ্ছেন, এই জন্যই তো ও সাথ পাওয়ার সুযোগ পাচ্ছে, তাহলে কি আপনিও সেম দোষী না? এই জন্য এই কথাটা যেন সবার মাথায় থাকে, হ্যাঁ। এটা হচ্ছে কি, আপনাদের থেকে টাকা নেওয়া বা না নেওয়া এটা কোনো কিছুই আমাদের যায় আসবে না, হ্যাঁ। আর এটা আমাদের মানে পার্সোনাল ইউজের জন্য না। চাইলে একটা কাজ করতে পারেন, কোর্স শেষে একটা খাওয়া দাওয়া, আপনাদের পিকনিক থাকে, তাই না? ওই পিকনিকে ওর সাথে আপনি অ্যাড করে নিয়ে যা ইচ্ছা আপনারা করেন, বুঝতে পারছেন? কিন্তু আমরা বক্স রাখবো, ওই বক্সে আপনারা টাকা দেবেন, বুঝতে পারছেন? কারণ কি, ওই যে আইন ভঙ্গ করলে শাস্তি দিতে পাওয়া লাগে না, শাস্তির ভয়ে তো মানুষ আইনটা ভঙ্গ করে। এখন যদি এরকম রুলস থাকে, খুন করতেছেন, মানুষের জায়গা জমি সব নিয়ে নিচ্ছেন, কেউ কিছুই বলতেছে না, তাহলে মানুষ তাই করতো না। কিন্তু আইনি ব্যবস্থা আছে দেখে তো মানুষ একে অপরের ক্ষতি করতেছে না, তাই না? তাহলে এখন আপনারা যখন রুলস একটু মানতেছেন না বা ইয়ে করতেছেন, সেই ক্ষেত্রে আপনাদের এটা একটু না পালন করা উচিত। আচ্ছা, এখন কটা বাজছে? 33, তাই না? ধরে নেন আপনাদের 35-এই প্রশ্নটা দেওয়া হচ্ছে, হ্যাঁ। কয় মিনিট সময় দেওয়া আছে? 30 মিনিট। তাহলে আপনারা একদম 12টা 5-এ, এবং 12টা 5-এ হলেও 5 মিনিটের মধ্যে খাতাটা আবার দেখা হবে, দেখে 12টা আপনার হচ্ছে 15 থেকে 5 মিনিট 10 মিনিট লাগবে। 10 থেকে আবার আজকে যে সেশন, আগামী দিনের মধ্যে এক্সেল শেখানো হয়েছে না, আজকে পাওয়ার পয়েন্টটা কমপ্লিট করে দেওয়া হবে। আর অবশ্যই ইংলিশে লিখবেন। আচ্ছা, ফোন করেন। প্রশ্নটা দেখেন। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন? আশা করি সবাই মনে হয় প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। আর একটু জুম করেন। দেখা যাচ্ছে? আমাদের প্রিপারেশন এইভাবে আসছিল। আমরা বলছি যে পাওয়ার করব কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, এনএসডি কি এটা কি বলা হয়েছিল? ফুল ফর্ম। প্রথমে আমরা মিস দিছি তো।
আচ্ছা, যারা যেটা যেটা পাচ্ছেন না তাহলে সেটা ওরকম গ্যাপ রাখেন। কারণ কি, এখন দেখেন এই যে আপনি পাচ্ছেন না, এটা কি আপনার নলেজে গ্যাপ আছে, তাই না? এখানে সবাই যে ক্লাস করছে তা না, দুই একজন মিস করছে, কিন্তু এখন সে জানে না, তাহলে আমি এখন কি বুঝতে পারতেছি এই প্রশ্নের মধ্যে বুঝতে পারতেছি এরা জানে না। আজকে তো এটার অ্যানসার দিয়েও দেওয়া হবে, কিন্তু আপনারা যত সম্ভব চেষ্টা করেন যে যতটুকু জানেন। কারণ আপনাদের অ্যাসেট প্রজেক্টে আন্ডার আসছেন না, এই অ্যাসেট প্রজেক্টে আসলে সর্বপ্রথম প্রশ্ন আগে এটাই বলবেন যে এনএসডি এর ফুল ফর্ম কি, তারপর অ্যাসেটের ফুল ফর্ম কি আছে যেটা এখানে লিখে দিছি। যদিও কেউ পড়ে না, আপনাদের পরীক্ষা সার্টিফিকেট আসবে এনএসডি থেকে, তো ওদের সম্পর্কে জানবেন না। আচ্ছা না, এখন এখানে যে একদম সবকিছু পারবেন না তা না, এই যে আপনাদের হচ্ছে লেভেল কত, কোন অকুপেশন, বিএমএফ এর ফুল ফর্ম কি, তারপরে হচ্ছে ডকুমেন্ট ইজিলি সেভ, ওএস, তারপর সিএস, এগুলোতে এক্সেল এর কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, এখানে নেগোশিয়েশন মানে কি সেটা বাংলা পাবো না, আলোচনা এরকম করে, কিন্তু ইংলিশে এরকম অনেকজন লিখতে পারবে না, অনেকজন তো কেউ পাবে না। আচ্ছা, সমস্যা নাই, ডিসকাশন লিখতে পারবেন তো? মানে এটা যদি আপনাকে আগে বলতেন যে ধরো ইংলিশে কোর্স না, আমরা বাসা থেকে ক্লাস করছিলাম। আপনাদের আচ্ছা, আপনারা বাংলা ইংলিশ দুইটা ইউজ করেন। নেগোসিয়েশন, হ্যাঁ, নেগোসিয়েশনের কাজ কি, আলোচনা করা না? এখন কাজ তো আলোচনা করতেছি, এর সিমিলার কোনো ওয়ার্ড আছে? ডিসকাশন, এইটুকু লিখলেই তো হতো। নেগোসিয়েশন ইজ ডিসকাশন ওয়ান বাই অ্যানাদার। এমনি লেখেন, বুঝতে পারছেন? আপনাকে সঠিক ওইভাবে কাজ করতে হবে না, আপনাদের কিওয়ার্ড রেখে বানাতে হবে, কারণ সব প্রশ্নের অ্যানসার তো আপনারা ওইভাবে ডাইরেক্ট বহু পাবেন না, ব্রেন খাটাতে হবে। আর যেহেতু আপনাদের এটা প্রথম পরীক্ষা, এই জন্য আপনারা বাংলা ইংলিশ যেটা মন যাচ্ছে সেটা করেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ যখন আপনাদের অরিজিনাল যেটা এনএসডি তে প্রশ্ন আসে, বা যখন অরিজিনাল আপনাদের অকুপেশনাল হিসেবে যখন প্রশ্নটা আসবে, তখন কিন্তু আপনাদের ইংলিশে অ্যানসার করতে হবে, এবং ওটা আগে আমি শীট দিয়েই দিব। কোশ্চেন এমনই হবে ইংলিশে, মানে এরকম। আর আপনাদের কিন্তু প্রশ্নগুলো ইংলিশেই আসে, বুঝতে পারছেন? এখন প্রথম অবস্থায় নলেজটা নেন, লেখেন লেখেন। কোনটা বাংলা? আরে কোশ্চেনের বাংলা ফার্স্ট টাইমে কি সবাই সবকিছু পারে? ধাক্কা খেলে তো বুঝতে পারবেন যে আপনার এখানে গ্যাপ আছে। এত বড় ধাক্কা ওই এত বড় ধাক্কা, আপনারা যখন এটার অ্যানসার দেখবে তখন না এইটা এটা ধাক্কা না, এটা একদম সাদা বলা, একদম দেখা এর অর্থ মানে কেউ কাউকে শেখাতে হবে না। আর কিছু না পারলে আপনারা 3 নাম্বারটা পারবেন, ওইটাই লেখেন। যেটা যেটা পারবেন তারা সেটা পূরণ করেন। না, কিভাবে অন অফ করতে হয় এটা তো পারবেন। শুনেন, বিষয়টা হচ্ছে আপনারা প্রথম দিকের প্রশ্ন দেখে এরকম করতেছেন, কারণ প্রথম দিনের ক্লাসটা অনেকে পড়েনি, কিন্তু নিচে যেগুলো আছে এটা আপনাদের প্রথম দিন ভাইবার পরীক্ষা নেওয়া হয়েছে না, ওই দিনও আমি এটা প্রশ্ন করলেই করতে পারতাম, এবং প্রশ্নের মধ্যে ছিল ওএস। ওএস কি? অপারেটিং সিস্টেম। এটা কি প্রশ্নে ছিল না? জি। তারপরে যে নিচে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো কি প্রশ্নের মধ্যে থাকে না? সিএস কি? ওটা ফার্স্টে দিলাম, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটা নিয়ে আপনাদের যে গ্যাপগুলো হচ্ছে না, এটা নিয়ে আরো বোঝানো হবে, আর আমি তো জানি আপনাদের এই গ্যাপগুলো থাকবেই। আপনি খাতা কলম আনেননি? কালকে দিয়ে 10 টাকা নিয়ে এখানে প্রত্যেকদিন সেক্ষেত্রে যে এই পেজে হেল্প করবে তাকে 5 টাকা দিতে হবে, এবং যে নিয়ে আসেনি তাকে 5 টাকা দিতে হবে। আর সে ফুটে না সে তো 10 টাকা দিবে।
তারপর এক্সট্রা পেন আছে আপনারা তো ক্লাস করছেন
Yeah, PC use করে কি দরকার আছে? তুমি ডাইরেক্ট লিখতে পারো। What is the default file format or extension? আচ্ছা, এটা মূলত হচ্ছে ওই যে আপনারা এক্সেল ইউজ করেন না, এক্সেলে আইকারের 2007 ভার্সন সেভ করতে মানে ফাইল ফরম্যাট বা এক্সটেনশন কি যেটা দেখাতো, আর এখন যে 10 19 13 এগুলোতে কি সেভ হ্যাঁ ওটাকে ফরম্যাট বলে। Now number question, write to file compress in tool। আচ্ছা, compress বা আমরা জিপ করি না, ওই জিপ করার জন্য দুইটা টুলস এর নাম বলেন। না ওটা তো হচ্ছে টুলস এর নাম বলতে হচ্ছে, compress বা জিপ দুইটা সেম কথা। সবার নিচে সময় আছে আমি
শুনেন, এখানে যে যে প্রশ্ন আছে কোনো প্রশ্ন যদি বুঝতে না পারেন আপনি ডাইরেক্ট আমাকে জিজ্ঞেস করতে পারেন। এনের যে পরীক্ষার জন্য আপনি সেম জিনিস পাবেন, যে প্রশ্নগুলো আছে যদি বুঝতে না পারেন ডাইরেক্ট জিজ্ঞেস করবেন, অ্যাসেসর বুঝিয়ে দিবে যে ওই প্রশ্নের বাংলা কি, ওটা কি বলছে। কিন্তু কেউ আলাদা কোনো ডিভাইস করে কনভার্ট করতে পারবে না। সমস্যা নাই, হচ্ছে এটাতে পাস ফেল করলেও কোনো ইয়ে আসছে না, বুঝছেন? তার পিছনে কারণ আই ট্রাইস লেখেন তাও হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে এমন প্রশ্ন যেগুলো যে কোনো ব্যক্তি অফিশিয়াল যেসব ব্যক্তিরা আসবে তারা কিন্তু এসব প্রশ্ন করবেই। এটা হচ্ছে ওরাল প্রশ্ন থাকে না, ভাইবার প্রশ্ন থাকে না, এনএসডি থেকে আসুক বা অ্যাসেট প্রজেক্ট থেকে আসুক, ওরা কিন্তু আসার পরে এগুলো প্রশ্ন করবেই। এগুলো হচ্ছে সেই সব প্রশ্ন। এগুলো তো আমাদের মুখে জিজ্ঞেস করবে, আপনি লিখতে দিবেন না তো। যদি এখানে একটা ওরিয়েন্টেশন হয় অর্থাৎ দেখবেন সামনে চেয়ারে দেখবেন বড় দুই একটা সচিব আসছে, বড় বড় অফিসার আসছে, ওরা তখন আপনাদের বলবে যে সবাই কেমন আছেন, এটা কি করতেছেন, ঠিক ঠিকভাবে ক্লাস হয়েছে কিনা, এই তুমি দাঁড়াও তো, আচ্ছা বলো তো এটা কি ওটা কি। আপনি দেখেন কথা বলবেন বাংলাতে বাট অ্যানসার তো আপনি ইংলিশে দিতে হবে। এখন যদি বলে ওএস কি, ওএস, হ্যাঁ এখন যদি যে যে টপিকগুলো আছে, যে যে ওএস গুলো আছে সেগুলো তো আর বাংলা বলতে পারবেন না। হ্যাঁ ওএস হচ্ছে এটা এটা এভাবে বলতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডের তো আপনি বাংলা কি লিখবেন? আপনি মাইক্রোসফট ওয়ার্ড, খালি আপনি বাংলাতেও তো মাইক্রোসফট ওয়ার্ডে লিখবেন, ওটা তো আপনি বাংলিশ লিখতেছেন বলতে হবে। হোক সমস্যা নেই, আপনাদের এখন আমরা ইয়েতে থাকি, ধীরে সুস্থে আগাবো, সমস্যা নেই। আপনারা তো বুঝতে পারতেছেন আপনাদের মধ্যে একটু গ্যাপ হচ্ছে। আচ্ছা শুনেন, আপনাদের এখন যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো ঠিকঠাক নরমাল, ঠিক আছে, কিন্তু 28 তারিখে আপনাদের একটা ভালোভাবে পরীক্ষা নেওয়া হবে। এই 28 তারিখে পরীক্ষা কিন্তু ওটা হচ্ছে ইংলিশেই হবে। হ্যাঁ শীট দেওয়ার মতো কোনো কিছু না। এই যে আমি আজকের ক্লাস পর্যন্ত যা যা শিখাবো এই 4টা ক্লাস পুনরায় দেখবেন, বুঝতে পারছেন? 4টা ক্লাস পুনরায় দেখবেন, এই 4টা ক্লাসের মধ্যে আপনাদের প্রশ্ন হবে, 4টা ক্লাসের বাইরে কোনো প্রশ্ন হবে না। ক্লাসের ভিতরে তো প্রশ্ন হয় কিন্তু ইংলিশে আপনি ক্লাস আছে, ইংলিশ ক্লাস তো আপনি বাংলা বলবেন। হ্যাঁ স্যার মাঝে মধ্যে ইংলিশে বলে দিবেন, তাহলে একটু আমাদের সুবিধা হবে। না বলে একটা কাজ করবেন। আপনি একটা কথা বলি, এখানে আছে রাইট টু एग्जांपल অফ অপারেটিং সিস্টেম। এখন আপনাদের দেখবেন অপারেটিং সিস্টেমের এখানে দুটো एग्जांपल দেওয়া আছে, ঠিক আছে না? তা ওইটা আপনাকে আবার ওখানে ইংলিশে কোশ্চেন যদি আমি বলি তাহলে অনেকটা কোশ্চেন। আচ্ছা ওইটা না ম্যাডাম, দেখেন হাউ ক্যান উই টার্ন অন এন্ড এই প্রশ্নটা 10 নম্বর প্রশ্নটা আমরা ওইভাবে ইংলিশে করতে পারতেছি। আচ্ছা, how can we turn on আর turn off a computer? turn on করার সময় কি? পাওয়ার বাটন, হ্যাঁ এটা লিখবো কি? ক্লিক পাওয়ার আচ্ছা বাটন, জাস্ট turn on computer to বা হচ্ছে বাই হচ্ছে সুইচ পাওয়ার বাটন বা ক্লিক পাওয়ার বাটন, শেষ। আর কিছু না লিখে যদি ক্লিক পাওয়ার বাটনটা লেখেন জাস্ট, সেটাও আমরা নিয়ে নেব, সমস্যা না। স্টার্ট টু শাট ডাউন। ম্যাডাম যদি ডিস বাটন লেখা হয় বা ডিস বাটন কিন্তু ওখানে বাটন অনেকগুলো থাকে, এজন্য পাওয়ার বাটন উল্লেখ করাটা উত্তম, কারণ ওখানে রিস্টার্টের বাটন থাকে না। অনেক বেশিরভাগ ইয়েতে দেখবেন 2টা বাটন থাকে বা 3টা বাটনও থাকে। 3টা বাটন কখন থাকে? যখন ওখানে ডিস্ক ঢোকানো জায়গা থাকে না, তখন ওখানে 3টা বাটন থাকে। আর নরমাল ওয়াইজ 2টা বাটন থাকে, একটা হচ্ছে পাওয়ার আর একটা হচ্ছে রিস্টার্ট। আচ্ছা আজকের ক্লাস, আজকের এই एग्जाम দিয়ে আপনাদের বোঝানো হচ্ছে যে আপনাদের প্রশ্ন কিন্তু এরকম ইংলিশ ফরম্যাটে হবে, বুঝতে পারছেন? এখন আপনাদের প্রথম অবস্থায় তো এর জন্য বাংলিশ ইউজ করতেছেন, আরো কিছুদিন আপনারা বাংলিশ ইউজ করতে পারবেন,
না, সেভ করতে পারবো না। আপনাদের যে 28 তারিখে পরীক্ষা নেব না, ওই 28 তারিখেও আপনারা বাংলিশ ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? সেভ করার জন্য এই বছরের শেষে, মানে এই মাসের শেষে। আপনারা কি আর চেষ্টা করতে চাচ্ছেন? গিভ আপ করবেন? না, গিভ আপ করার ইয়ে নাই, 5 মিনিট হয়ে গেছে তাই। না, ওই যেটুকু সময় সেইটুকু সময় ইউজ করেন। না হলে ইয়ে করেন, হচ্ছে 12টার মতো রাখেন, রাখার পরে হচ্ছে আপনার 12টার মধ্যে একটু লেখাগুলো কভার করেন। না না আগে বলে শুনবেন শেয়ার করবেন যখন আপনি আর মানে আপনার যে সে তখন আর চেঞ্জ করতে পারবেন। আপনি কোন ফাইল ফরম্যাটটা তাকে দিবেন সেটা যখন সে আর সেটা চেঞ্জ করতে পারবে না। আপনি একজনকে দিচ্ছেন সে আর চেঞ্জ করতে পারবে না। আপনি পাওয়ার পয়েন্ট যদি ওইটা স্লাইডটা চেঞ্জ করতে পারবেন কোনটা দিলে সে আর চেঞ্জ করতে পারবে না। এটা মেলোডি লিখি হবে অর্গানাইজেশন আপনাকে এখন তো কি করতে এখন বলতে জব ক্লাস ওনার সাথে জবের ক্লাস যেটা কি আচ্ছা আপনাদের কি হয়ে গেছে? না স্যার পারবেন নাকি গিভ আপ করবেন? আচ্ছা এখন
যত যা হয়েছে, হ্যাঁ, আমরা এই 1 মিনিটের মধ্যে রেখে দিই। লাস্টে আর 5 মিনিট রাখি না, কারণ আপনারা তো ভালোভাবে লিখতে পারতেছেন না, তাই না? এখন এই অ্যানসার গুলো আমরা এখানে জানার চেষ্টা করি, ঠিক আছে? এখন এটা করলে হবে কি, যে আমাদের যে পাওয়ার পয়েন্টের যে ক্লাসগুলো আবার সেই ক্লাসের মধ্যে আবার চলে যেতে হবে, ঠিক আছে? দেখেন, টপ রাইটিং কলমগুলো রাখেন। আচ্ছা, এখন এটা করার পরে আপনারা একটা কাজ করেন, আপনাদের খাতা আছে না, একে অপরের সাথে এক্সচেঞ্জ করে নেন। নিজের খাতা নিয়ে যে দেখার দরকার নাই, পাশের জন দেখে দিবেন। দেখে নেন, ধরে নেন। আচ্ছা, এখন আপনারা সবাই একটা কাজ করেন। প্রথম প্রশ্নের অ্যানসার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এনএসডি এর ফুল ফর্ম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এটা এই আপনাদের এটা কেউ ছবি তোলার দরকার নাই, আপনাদের এটা আমি হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব। এখন এটা কি কেউ ঠিক করেছে? ঠিক করেছে না? ওকে, যারা যারা ঠিক করেছে আলহামদুলিল্লাহ, আর যারা যারা ঠিক করেনি তাদের ওখানে লিখে দেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। আচ্ছা, সবাই একবার করে বলেন এনএসডি এর ফুল ফর্ম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। সবাই বলেন। বলেন। হ্যাঁ, এটা এর জন্য বলা লাগতেছে, কারণ কি আপনাদের এনএসডি থেকে যে লোকেরা আসবে, কারণ আপনাদের যারা ফান্ড দিচ্ছে, টাকা দিচ্ছে, হ্যাঁ, তাদের সম্পর্কে যদি না জানেন, যেখান থেকে পরীক্ষার সার্টিফিকেট পাবেন তাদের সম্পর্কে যদি না জানেন, ওরা মান আপনি দিয়ে দিবে না। এই জন্য আপনাদের ওদের সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তারপরে কি ছিল? What is the job classification for level 3 in the your organization? আপনারা যে একটা অর্গানাইজেশনে যাবেন, তাহলে তো সেখানে আপনাকে কি বলবে যে আপনি লেভেল 3 এরকম বলবে? বলেন, এরকম বলবে? আপনাদের একটা বড় বলবে স্কিল ওয়ার্কার, আপনি একটা স্কিল ওয়ার্কার অথবা সেমি স্কিল ওয়ার্কার। আপনি এইভাবে সম্মানে কথা বলবেন। আচ্ছা, আপনাদের বলা হয়েছিল না প্রথম দিনে যে আপনারা লেভেল 3, প্রত্যেকটা লেভেলের একটা নিজস্ব স্তর আছে। লেভেল 1 এ কি বেসিক, লেভেল 2 এ সেমি, আর লেভেল 3 তে স্কিল ওয়ার্কার, আর লেভেল 4 এ কি হাইলি স্কিল ওয়ার্কার, তারপরে কি সুপারভাইজার, তারপর কি ম্যানেজার, তাই না? এইভাবে আপনাদের উল্লেখ করা ছিল না কোন লেভেলে কারা কোথায় আছে। আপনারা যখন লেভেল 3 তে আছেন, তার মানে আপনারা কি স্কিল ওয়ার্কার। আপনারা না লিখে আপনারা একটু মনোযোগ দেন, যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ কথাগুলো আপনাদের কাজে লাগবে বেশি। কারণ এই প্রশ্ন কিন্তু আপনাদের যখন অথরিটি লোকেরা আসবে যে আপনি লেভেল 3 করেছেন, আপনারা কোন ওয়ার্কার বা আপনাদের স্থান কি, তখন আপনাদের বলতে হবে আপনারা স্কিল ওয়ার্কার। আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? তাই এটা অ্যানসার কি স্কিল ওয়ার্কার। যদিও এটা আমরা কি করতে পারতাম, সবাইকে ভাইবা হিসেবে এক এক করে জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু ওই যে ওই মনে করেন জাল ছেড়া নেটের মতন হতো। বুঝতে পারছেন? অর্ধেক মাস উঠতো, অর্ধেক মাস উঠতো না। সবাইকে আর ধরা সম্ভব ছিল? এখন যখন লিখতেছেন, তার মানে আমি বোঝা যাচ্ছে সবাই সবার গ্যাপটা বুঝতে পারতেছে। আচ্ছা, তারপর কি আছে? ডিএমএফ এর ফুল ফর্ম কি? ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। এটা কি সবাই পারছে? যারা পারেনি তাদের মাথায় একটা বাড়ি দাও। এটা দিয়ে কিন্তু আপনারা কোর্স করতে আসছেন, আপনাদের কিন্তু মাস্ট বি কোশ্চেনেই ছিল এটা। তাও যদি আপনারা না পারেন, আপনারা কমন সেন্স ইউজ করতে পারেননি, এটা আপনাদের জন্য দুঃখের বিষয়। আচ্ছা, এক্সামের দিনে আমাদের কমন সেন্স কেন, নিজের সেন্সে থাকে না, তাই না? কিন্তু আমরা বারবার পরীক্ষা দিব, বুঝছেন? এত পরীক্ষা দিব যে দিন শেষে দেখবেন প্রশ্ন এমন কমন পড়ে গেছে, লাস্টে বলতে দিছি হাসি খুশিতে পরীক্ষা দিবেন, তাহলে কিন্তু আমরা 30 এর মধ্যে দেখবেন 30 পাচ্ছি, 29 পাচ্ছি। এমনি কেউ 30 29 পায় তখনই পায় যখন এইসব প্রশ্নকে তারা প্রশ্ন বলে গণ্য করে না, সব ইজি হয়ে যায়। আর একদিনে কি কোনো কিছু ইজি হয়? যেমন
ডে বাই ডে কাজ করতে থাকবেন তখন ইজি হয়ে যাবে। নেগোসিয়েশন কি? হ্যাঁ, নেগোসিয়েশন ইজ আলোচনা। এটা আলোচনা, যেখানে আমরা কি করতেছি, দা প্রসেস অফ ডিসকাশন সামথিং উইথ সামওয়ান, মানে এখানে কোনো কিছু আমরা আলোচনা করতেছি সামওয়ান মানে কিছু মানুষের সাথে বা কারোর সাথে, এরকম সিস্টেম। তারপর ইন অর্ডার টু রিচ এ এগ্রিমেন্ট উইথ দেম অর ডিসকাশন দেম। আমরা যেটা ছাত্র স্যার হ্যাঁ, এখানে নেগোসিয়েশন, হোয়াট ইজ নেগোসিয়েশন, আমি যদি সংক্ষেপে যদি লিখি যে নেগোসিয়েশন ইজ ডিসকাশন দেমসেলফ, এটুকু যদি হ্যাঁ, যথেষ্ট। আর এখানে অর আছে না, এই অর এর পরের অংশটুকু লেখলেও চলবে। নেগোসিয়েশন ইজ ডিসকাশন, তার মানে কি, মানে একে অপরের সাথে ওরা আলোচনা করতেছে, ওই একই। আমি আপনাদের কি বলছিলাম এর আগের দিনে, ওই যে কিওয়া অ্যানসার কি, হ্যাঁ, অ্যানসার কি যদি প্রশ্ন করে আপনাদের কি, যদি বলেন যে কোশ্চেনের অ্যানসারই হচ্ছে অ্যানসার, তাহলে কি হবে? না, ওখানে কি লিখতে হবে, কোশ্চেনের সলভ ইজ অ্যানসার, তাই না? মানে সিমিলার ওয়ার্ডটা ইউজ করতে হবে। ঠিক তেমনি আপনাদের এই জিনিসটা বুঝতে হচ্ছে যে নেগোসিয়েশন কি, আলোচনা করতেছে। আলোচনা আরো সিমিলার ওয়ার্ড আছে না, ডিসকাশন। 5 নাম্বার কি আছে, what should document to save for easily। আচ্ছা, রিডিভাল মানে হচ্ছে উদ্ধার করা। আমরা কিভাবে একটা সেভ করা ডকুমেন্ট উদ্ধার করতে পারি। আমি আপনাদের ফার্স্টের দিনে বলেছিলাম যে আপনাদের যে লক্ষ্য সেটা স্মার্ট হতে হবে, বলছিলাম না? এখন আপনার ডেস্কটপে অনেকগুলো ফোল্ডার আছে, আপনি যদি তাকে স্পেসিফিক নাম দিয়ে যদি না সেভ করেন তাহলে কি আপনি সেটা সহজে বের করতে পারবেন না। ওই জন্য ওখানে বলা হয়েছে ডেস্কটপ অফ স্পেসিফিক ফোল্ডার। আপনাকে স্পেসিফিক ফোল্ডার ক্রিয়েট করে সেখান থেকে আপনি ইজিলি সেটা বের করতে পারবেন। আচ্ছা, এই জন্য স্পেসিফিক মাস্ট বি লিখতে হবে আপনাকে। আচ্ছা, এই প্রশ্ন কেন করা হয়েছে জানেন কি? কারণ আপনাদের এনএসডি যেদিন অ্যাসেসমেন্ট হবে না, সেই দিন আপনাদের 4টা জব দিবে। 4টা জবের মধ্যে আপনাদের অনেকগুলো স্ক্রিনশট দিতে হবে এবং ওই জবটা কাজ করতে হবে, এবং প্রত্যেকটা জবের স্ক্রিনশট আলাদা হবে না। আপনাদের ওই দিন ওই ডেস্কটপের মধ্যে সর্বফার্স্ট নিজের নাম লিখতে হবে, হ্যাঁ, নেম। এই নেম যে ফোল্ডার নিজের নাম যে ফোল্ডার করছেন তার ভিতরে আবার 4টা ফোল্ডার হবে। একটা হচ্ছে জব 1, জব 2, জব 3 আর জব 4। এই জব 1 এর মধ্যে থাকবে ওই জব 1 এর জব যখন করছেন না, ওটার জন্য এক্সেল নেন, ওয়ার্ড নেন, বা যতগুলো স্ক্রিনশট নিছেন সব কটা জব 1 এর মধ্যে থাকবে। জব 2 এর কাজগুলো জব 2 এর ভিতরে যাবে। এটা কেন করতেছেন, মানে এর কাজ আর কাজের মধ্যে না যায়, আর জিনিসগুলো এই পাশে না চলে আসে। সবকিছু কিন্তু আলাদা আলাদা ভাবে করতে হয়, তাই না? আপনারা বিগত যখন ওয়ার্ড এক্সেলে কাজ করছেন, জাস্ট ওয়ার্ডের মধ্যে কাজ করে দিয়েছেন, শেষ হয়ে গেছে। এক্সেলের মধ্যে কাজ করে দিয়েছেন, শেষ হয়ে গেছে, তাই না? কিন্তু এখন আপনাদের এক একটা কাজ দিবে। ধরেন এটা কেন করা হচ্ছে, এটা কেন শেখানো হচ্ছে, ধরেন আজকে কয় তারিখ, 25 তারিখ। আচ্ছা, আজকে দিনে যে যে কাজগুলো করতেছেন সেটা এক ফাইলে রাখবেন, পরের দিনে যে কাজগুলো করছেন সেটা আরেক ফাইলে রাখবেন না? এখন প্রত্যেকটা কাজ যদি একই ফাইলের মধ্যে রাখেন তাহলে কি খুঁজতে আপনার কষ্ট হবে না? বা সেক্টর ওয়াইজ দেখা যাচ্ছে আপনি কোনো কিছু বিক্রি করতেছেন সেটা এক জায়গায় রাখবেন, কোনো কিছু কিনতেছেন সেটা আরেক ফাইলে রাখবেন, এরকম করবেন না? বগুড়ার ভিতরের ক্লায়েন্টের জন্য একটা আলাদা ফাইল, বগুড়ার বাইরের ক্লায়েন্টের জন্য আলাদা একটা ফাইল, তাই না? এগুলো কেন করা হয়, খুঁজে পেতে আমাদের সুবিধা হয়। এই জন্য আমাদের ওখানে কি বলা আছে, স্পেসিফিক ফোল্ডার। আপনারা অনেকে ফোল্ডার লিখছেন, ফোল্ডার লিখলে হবে না, স্পেসিফিক অবশ্যই হতে হবে। এটা খেয়াল করবেন। আচ্ছা, আচ্ছা, তারপর ওখানে কি দিয়েছিল, ওএস অপারেটিং সিস্টেম। এর দুইটা এক্সাম্পল কি আছে? আচ্ছা, মাইক্রোসফট, উইন্ডোজ আর লিনাক্স। আর অনেক কিছু হয়, এটা মাল্টিপল অ্যানসার হবে। হ্যাঁ, এখানে আপনাদের এটা ছাড়া আরো আছে, জাস্ট উইন্ডোজ, লিনাক্স এগুলো লিখলেও হবে, মাইক্রোসফট না লিখলেও হবে, চলবে। কারণ এটা কি, আমরা কি এটা বলে বলে অভ্যস্ত।
আচ্ছা সিএস, হোয়াট ইজ সিএস? সিএস টা কি? আপনাদের সিলেবাস। আপনাদের যে সিলেবাস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আপনারা যদি কেউ চান সিএস এর ফুল ফর্ম এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা যদি লিখতেন সিএস ইজ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তাহলে অনেকটা মেনে নিবে। কিন্তু সিএস কি এর মানে বোঝায় সিএস জিনিসটা কি। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড প্লাস সিএস ইজ আ ক্লিয়ার describe of the skill, knowledge and behavior a person must demonstrate to prepare a job or task successfully। মানে কোনো কাজ আপনি সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য যেটুকু নলেজ, যতটুকু দক্ষতা এবং যে রকম আচরণ দরকার এটা সমন্বয় এখানে উল্লেখ করা হয়। বুঝতে পারছেন? ধরেন আপনি কেক বানাচ্ছেন, তাই না? রমজান মাস, খাওয়া দাওয়ার আইটেম তুললাম, তারপরে কারণ প্রধান কথা ধরেন কেক বানাচ্ছেন, তাই না? খালি কেক বানানো জানেন যে হচ্ছে আটা দেওয়া লাগে, এড়ে দেওয়া লাগে, ওরে দেওয়া লাগে, এভাবে রান্না করা লাগে, এত টেম্পারেচার রাখা লাগে, ঠিক আছে। কিন্তু খালি কি কেক ওইভাবে বানালেই হয়? ওরা কি ডিজাইন করা লাগে না? এটা কি দক্ষতার বিষয় আছে না? হ্যাঁ, এটার জন্য দক্ষতাও লাগবে, ঠিক আছে। আপনি নলেজও জানেন, জানলে লাগে এবং ওটা কিভাবে প্রয়োগ করতে হয়। এক চান্সে তো ফার্স্ট টাইমে তো ডেকোরেশন হয় না, রান্নাও তো করতে হয়, তাই না? ক্রিম বানাতে হয়, তারপর আপনি যদি কেকের যে ওগুলো বানাতে হয়, তাই যেহেতু আমি কুকিং এর মধ্যে যাচ্ছি না তো ওটার মধ্যে গেলাম না। বানানোর জন্য যেটুকু জানা দরকার সেটুকু জানেন, প্লাস কিভাবে তৈরি করতে হয় সেটাও পারেন। বাট এটার জন্য কি বিহেভিয়ার আছে না, আচরণ আছে না? ওই আচরণগুলো ঠিকভাবে পালন করতে হয়। এখন আচরণের মধ্যে এটা ভাবে না যে আমি কিভাবে মানুষের কাছে সার্ভ করতেছি, এটা আচরণ, এটা না। আচরণ এরকম, আপনি কেকের উপর ডিজাইন করতেছেন না, আপনি হাত ইন্ডিকে করলে হবে নাকি আস্তে করে আলতো অবস্থায় ডিজাইনটা করতে হবে? এই যে আপনি যে সুন্দর করে টাইমটা আস্তে ধীরে 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 ডিজাইন করতেছেন, এটাও কিন্তু ওই বিহেভিয়ারের মধ্যে করতেছেন। একমাত্র মানুষের সাথে যে আমি কিরকম আচরণ করতেছি তা না, আমরা ধরেন ওই যে কাজ করতেছি না, ওই কাজটা কোন ভাবে করলে সুন্দর হয়। আপনি কেক বানাচ্ছেন, আপনি এখন পড়েননি, কোনো না কোনো একটা দুর্ঘটনার কারণে ক্রিম হোক, যে লাইসেন্স থাকে না, ভ্যানিলা লাইসেন্স যেগুলো ফুডস, হ্যাঁ, ওগুলো দেখা যাচ্ছে কোনো কারণে পড়ে গেল, এটা সব আপনার গায়ে করতেছে না, এগুলো নষ্ট হচ্ছে না। তো এর জন্য আপনাকে এখন করতে হবে না। আচ্ছা এখন নাম পড়েন, ধরেন আপনার ক্ষতি হলে হোক, আপনার ড্রেস আপনি গেলে গেল, তাই না? কিন্তু আমাদের মানুষের মাথার চুল আছে না, এ স্বাভাবিক বিষয়, কিছু হলে পড়ে যায় না, এরকম এরকম করে হাত দেন, কান মারা দেন, পড়ে না। এখন কেউ আপনাকে কেক বানাতে দিছে, তাই না? কোন কারণে ওই চুলটা যদি খাবারের মধ্যে পাওয়া যায়, ওকে ওটা নিবে? এখন ওটাও তো আপনাকে একটা জিনিস দিচ্ছেন মানুষকে, সেটা তো রুচি সম্পন্ন হতে হবে। চুল দেখলে তো কেউ খেতে যাবে না, তাই না? এখন এই সব জিনিস মেনটেন কখন করবেন? যখন আপনি সঠিক পিপি পরবেন। দেখেন না যারা মানে রাধুনি, তারা দেখেন একটা সুন্দর বড় টুপি পরে, তারা এখন পরে কেন পরে? সুন্দর দেখানোর জন্য। এই যে সেফটি গুলো যাতে সহজে সে পূরণ করতে পারে। এটা যে আপনাদের মানে প্রজেক্টের ভাষায় অস বলা হয়। আচ্ছা, এই কথাগুলো কি বুঝতে পারতেছেন? আর সিএস এর ক্ষেত্রে অত কিছু না লিখলে আপনারা যদি লেখেন যে কম্বিনেশন অফ স্কিল, নলেজ এন্ড অ্যাটিটিউড টু পারফর্ম এ জব, এইটুকুই না। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কি আপনাদের সিএস কাকে বলে এটা আপনাদের ডিজিটাল মার্কেটিং এর প্রশ্ন মধ্যে আসবে না। কিন্তু যে লোকেরা আসবে তারা তো ঠিকই জিজ্ঞেস করবে যে সিএস টা কি। কারণ আমার এর আগে ব্যাচে সচিব আসছিল, হ্যাঁ, আমাকে মানে আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিল যে সিএস টা কি। আর জাস্ট বলছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তাই বলছে সিবিএনএম কি, কম্পিটেন্সি বেস লার্নিং ম্যাটেরিয়ালস। আপনাদের কি সিএস এবং সিবিএনএম দেওয়া হয়েছে না? আপনারা কি চেক করছিলেন? হোয়াটসঅ্যাপে আপনাদের চেক করছিলেন? আচ্ছা কথা বলেন, নাকি আমার রেজাল্ট আছে সকালবেলা দিন? এক কথা কইছো ফুল দেখি অফ দেখ
অর্ধেকই দেখবে, সম্পূর্ণ কিভাবে দেখবে? সম্পূর্ণ দেখলে তো সম্পূর্ণ হয়ে গেল, কোর্স হয়ে গেল। আর ওটা তো এখনো যায়নি। হ্যাঁ, সিভিল এর মধ্যে রাখতে শিখাবো না, সিভিল এর মধ্যে যায়নি, তো এখন ওটা কি দেখবে? আচ্ছা, তাহলে সিএস টা আমরা বুঝতে পারছি। তারপরে কি আছে? What does the relation operator as এখানে দেখেন less than equal mean in Excel, এটার আমরা সাংকেতিক চিহ্ন দিয়েছিলাম, তাই না? ওটারই ফুল ফর্ম আমাদের কি লিখছি? less than equal। এগুলো যারা এক্সেল এ কাজ করেছে, আপনাদের কিন্তু আমি ওয়ার্ডের প্রশ্ন করা যেত, তাই না? কিন্তু ওয়ার্ডের প্রশ্ন আমরা বিগত দিনগুলো করেছি, মানে করাই হয়েছিল, যার কারণে এবার এক্সেল দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের 28 তারিখে যে পরীক্ষা হবে না, সেই পরীক্ষার মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এটা থাকবে, প্লাস এই যে 100% এলএসডিএ, তারপরে আছে ডিএমএফ, তারপর সিএস, এগুলো বাধ্যতামূলক, কারণ এগুলো কি আপনাদের ভিত্তি, বুঝতে পারছেন? ওই যে বাংলাদেশে একটা নিয়ম আছে না, যে কিভাবে ব্রিজ তৈরি করা হয়েছে সেটা কিন্তু অতটা জানা দরকার নাই। জানার দরকার কি, কবে তৈরি করা হয়েছে, কয়টা নাম্বার টুল আসছে, কয়টা পিলার আছে, এগুলো জানলে আপনি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য আমাদের দেশটা এত উন্নত, বুঝতে পারছেন? যে কিভাবে তৈরি করা হচ্ছে উন্নত জানার দরকার নাই, আপনার আমার দরকার নাই, জানার দরকার নাই যে ভবিষ্যতে আমরা যদি ব্রিজ বানাতে চাই তখন দরকার নেই, আপনার দরকার নাই। আমাদের জানার দরকার একটাই, এই ব্রিজটা কে বানাচ্ছে, কবে বানাচ্ছে, কয় টাকা লাগছে, কয়টা পিলার আছে, এটা জানো। কিন্তু এখন কিন্তু সময় পরিবর্তন হচ্ছে, এখন আর কে বানাইছে আর কে কি করছে সেটা দেখার বিষয় না, কি করছে এটা করছে না, তুমি করে পারো নাকি সেটা বল। আপনারা ওই বলতেই পারেন বাংলাদেশের মধ্যে এই ডিজিটাল ফ্রিল্যান্সাররা আছে, এই ডিজিটাল মার্কেটাররা আছে, এরা এত টাকা ইনকাম করতেছে, এত দিনের মধ্যে এত টাকা ইনকাম করছে, ঠিক আছে? কিন্তু এখন আপনি করেন, আপনি কয় টাকা ইনকাম করেন? হ্যাঁ, এই তো অনলাইন এখানে আছে। এখন তারপরে কি আছে? রাইট টু এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, Microsoft Word আর Adobe Photoshop, Excel, PowerPoint, ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল হ্যাঁ, আচ্ছা, এক্সেল তো আপনারা অ্যাপ্লিকেশন বললেই তো বলতে পারেন Excel, PowerPoint, মানে এখানে মাল্টিপল অ্যান্সার, মাল্টিপল অ্যান্সার। নোট লিখে আছে ওয়েট সেন্টার নোট করব, হ্যাঁ আপনি নোট নিলে করুন, এটা মানে লিংক। আচ্ছা, অ্যাপ্লিকেশন, আচ্ছা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? আচ্ছা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? হ্যাঁ, নির্দিষ্ট একটি কাজ সম্পন্ন করার জন্য যে সফটওয়্যারটা তৈরি করা হয় সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পাওয়ার এখন সেটা কি মাইক্রোসফট ওয়ার্ড আছে, মূলত মাইক্রোসফট অফিস, এটা একটা প্যাকেজ, এটার মধ্যে ওয়ার্ড এসে পাওয়ারপয়েন্ট থাকে, ঠিক আছে? আবার এরকম না যে মাইক্রোসফট ওয়ার্ড পাওয়া যায় না, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এটা পাওয়া যায়। আচ্ছা, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর পাওয়া যায় না? আপনাদের মধ্যে কেউ গ্রাফিক্স দেখেছেন? না, দেখেননি? আপনারা দুটার পর এটা সবচেয়ে বড় ভুল, দেখতে পারবেন। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। আপনারা যদি বলেন কেউ গ্রাফিক্স দেখেনি, দেখতে আপনারা যে মনিটরে যা দেখতেছেন এটাও কিন্তু গ্রাফিক্স। বলেন আমি গ্রাফিক্সে কাজ করিনি, কিন্তু গ্রাফিক্স দেখে নিয়ে একটা কথা হলো, আপনি যে ফোনতে চালাচ্ছেন সেই ফোনের ডিসপ্লেতে যা দেখতেছেন ওটাও গ্রাফিক্স, ঠিক আছে? কারণ গ্রাফিক্সের একটা কার্ড থাকে, হ্যাঁ দেখবেন ওই কার্ডের একটা পাতলা পড়ে এর মতন থাকে, ওটা তুলা গেলে দেখবেন আপনার ডিসপ্লে দেখুন সাদা দেখাচ্ছে, হ্যাঁ যখন এই পড়েটা লাগিয়ে দিবে আবার যা ইচ্ছে তাই দেখায়। ওই অনেক সময় ভিডিওর মধ্যে দেখেন না, রিলসের মধ্যে দেখেন না, চশমার মধ্যে ওই কার্ডটা লাগাইছে আর ডিসপ্লে ফাঁকা, কারণ ওই কার্ডের মধ্যে দেখে ফেলেছে কি আছে কি। আচ্ছা, নম্বরের অ্যানসার অনেক বড়, কিন্তু আপনারা যদি 3 নাম্বারটা ধরে রাখেন। আচ্ছা 10 নাম্বার কি বলছে? হাউ ক্যান উই টার্ন অন এন্ড টার্ন অফ এ কম্পিউটার? আমরা একটি কম্পিউটার কিভাবে অন এবং অফ করব?
repeat the power button হ্যাঁ। power button হচ্ছে ফার্স্টে অন করার জন্য আমরা প্রেস দা পাওয়ার বাটন, আচ্ছা এটা প্রেস দা পাওয়ার বাটন এইটুকু লিখলে হয়ে যাবে। আর তিন নাম্বার আর এইটুকু লিখলে হবে, প্রেস দা পাওয়ার বাটন এইটুকু লিখলে আপনাদের অ্যানসার। আর অফের জন্য কি করতে হবে, ক্লিক দা স্টার্ট সিলেক্ট পাওয়ার এন্ড শাট ডাউন, ঠিক আছে। এটা কিন্তু আমার শর্টকাট আছে, যদি শর্টকাট দিয়ে তাহলে মাথায় করে এটা হ্যাঁ এগুলো শর্টকাট আমরা ইউজ করতে পারি, কিন্তু পিসি অন করার কিন্তু শর্টকাট কি নাই, ওই শর্টকাট কিও একটাই, পাওয়ার নট, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হুইচ ফাইল ফরম্যাট ইজ আইডিয়াল ফর শেয়ারিং এ প্রেজেন্টেশন। আপনারা প্রেজেন্টেশনের জন্য শেয়ার করবেন যে ফাইল ফরম্যাট এইটুকু লিখে অনেকে কিন্তু আপনারা পাওয়ার পয়েন্ট লিখে দিয়েছেন, কিন্তু দেখেন তারপরে কি আছে, আপনারা কখনো হাফ কোশ্চেন করে অ্যানসার দিবেন না। তারপরে দেখেন আছে when you want to ensure the recipient cannot easily edit the content, আপনি যেটা দিবেন সেটা সে ইজিলি ভাবে আবার এডিট করতে পারবে না। আপনি যদি পাওয়ার পয়েন্টটা দেন তাহলে কি ও এডিট করতে পারবে না ইজিলি ভাবে? কিন্তু যদি আপনি পিডিএফ করে দেন তাহলে কি পারবে না। এই যে আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন তখনও কিন্তু মানে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এটা কিভাবে দিচ্ছি। আমি যদি ওই কন্টেন্টটা পাওয়ার পয়েন্টে দেই তাহলে ও ইজিলি এডিট করতে পারবে, পিডিএফ করে যদি আমি তাকে দেই সে ওইটা এডিট করতে পারবে না। আচ্ছা, এই প্রশ্ন থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যারা পাওয়ার পয়েন্ট লিখছেন তারা কি অল্প বিদ্যায় ভয়ঙ্কর করেছিল, যার কারণে অল্পটা পড়ে বুঝতে পারছে যে এটা হবে, কিন্তু লাস্টের লাইনে কিন্তু মোড়টাই ঘুরে দিয়েছে, তাই না? আপনাদের কিন্তু কোশ্চেনগুলো এমনই হবে, আপনারা হাফ পড়ে আপনারা অ্যানসার পেয়ে যাবেন, কিন্তু আপনাকে পুরোটা পড়ে সেটার অ্যানসার কিন্তু উঠে যাবে। আপনাদের এনএলসি যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলোতে পুরোটাই করে নেবেন, হ্যাঁ, কারণ প্রথম প্রশ্নতে দেখবেন ইজিলি কথা বলছি, কিন্তু লাস্টের দিকে বলছে যে ওটা তুমি কাজ ছিল, আমি ফাইল এভাবে চাইছি, তখন কি করবেন? কারণ কি আপনি যখন প্রেজেন্টেশন দিবেন পিপিটিএক্স দিলেই হতো, বা আপনি যখন পিডিএফ দিবেন তখন কি আর ওটাকে সব চেঞ্জ করতে পারবেন? ওটা দেখতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন না। তারপরে কি আছে, রাইট টু ফাইল কম্প্রেস ইন টুলস, এটা কে কে পারেন? একটা লিখ আপনাদের ইনস্টল করা শিখাইলো না, উইনার করলো, আপনারা পারেন কি? এ উইনার 7G উইনজি, এটা বারবার বললাম যে অ্যানসার বলে দিচ্ছে। উইনার একটা লিখছি আচ্ছা সমস্যা নাই, এগুলো আপনাদের বেসিক, এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সব করাই আপনাদের বেসিক, এগুলো আপনাদের ভিত্তি জানাই লাগবে, এবং অনেকে জানেন, জাস্ট খালি ওই মনে করেন কিছুটা ইয়াস। লাস্টে কি আছে, তারপরে কি আছে, হোয়াট ইজ দা ডিফল্ট ফাইল ফরম্যাট অফ এ ওয়ার্কবুক ইন এক্সেল, এটা হবে ইন এক্সেল 2016 প্রশ্নতে যা ছিল ওখানে ইন এক্সেল ডাবল হয়ে গেছে, যাই হোক এটার অ্যানসার কি হবে .xlsx, এখনো তো প্রায় হ্যাঁ এখনো তো প্রায় এখনো তাই আছে মানে, আমি তো আপনাকে বলছি কনফিউশন। এখনো তাই আছে মানে বুঝলাম 2016 সাল থেকে এদিকে তো 2016 সাল না 2010 সালের পর থেকে এটাই আছে, 10 এর পক্ষে যে 2007 এ খালি চেঞ্জ ছিল, এটা 16 সালে ছিল এটা 16 সালে 16 সাল বলেন আর এখন এই 24 বলেন সবগুলো এটাই আছে, সেভ সেমই আছে, বাট আপনাদেরকে কনফিউশন আপনাদের কনফিউজ করার জন্য এটা ছিল। আপনি শুনেন, আপনাদের কি প্রশ্নের প্যাটার্ন গুলো বোঝানো হচ্ছে, এটার মূল লক্ষ্য এটা না যে এটা, এগুলো বেসিক আপনাদের জানাই লাগবে এবং অনেকে জানেনি, কিন্তু প্রশ্নটা এরকম ফরম্যাটে হতে পারে, এই যে 2010 দিলেও আমার সেম অ্যানসার আসবে, 2013 বলেন 19 বলেন 24 দিলেও 10 এর পর থেকে যেটা আসছে সেভ অ্যানসারটা হবে এই সেম অ্যানসারই হবে, কিন্তু আমি তো সাল বের করছি তখন আপনি মনে করবেন নিশ্চয়ই মানে এই সাল আমি ব্যতিক্রম কিছু আছে, তাই না? আপনাদেরকে কনফিউশন করারই প্রশ্নকর্তার কাজ। আপনাদের ডিজিটাল মার্কেটিং এর প্রশ্নগুলো কিন্তু সেম ক্যাটাগরি, ওর কাজ কি, তিনটা কাজই, ইনক্রিজ করা সেল,
তারপর ট্রাফিক জেনারেট করা, ভিজিট বাড়ানো, আর কমিউনিকেশন বা ইয়া করা, ওই কি এনগেজ। তারপর টার্গেট অডিয়েন্স, এই কমিউনিকেশন বা টার্গেট অডিয়েন্স এর সেম ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। এই তিনটা কাজ করলে আপনাদের ডিজিটাল মার্কেটিং হয়ে যায়। কিন্তু এই তিনটা কাজের মধ্যে দেখুন অনেক পেছাবে। আচ্ছা, হোয়াট ডাজ দা কাউন্ট ফাংশন ডু? কাউন্ট ফাংশনের কাজ কি? এক্সেলে যারা কাজ করছেন কাউন্টের কাজ করছেন, এগুলো হচ্ছে যেগুলো সংখ্যা আছে সেগুলো কাউন্ট করে। হ্যাঁ সংখ্যা কাউন্ট করে, টেক্সট কাউন্ট করে, কাউন্ট করে না? হ্যাঁ। শুধু কাউন্ট করে। আচ্ছা, আপনি শুধুমাত্র যদি কাউন্ট ফাংশন ইউজ করেন, নরমালি কাউন্ট, তাহলে কিন্তু শুধু সংখ্যা। কিন্তু কাউন্ট ফাংশন বললে কিন্তু কাউন্ট খালি কি কাউন্ট একটা ইউজ হয় না, কাউন্টের ভিতরে কিন্তু অনেকগুলো সূত্র আছে, যেমন ওই যে সাম ইফস, সাম এস বা ওরকম অনেকগুলো আছে না, ওটা কিন্তু সব সাম ফাংশনের মধ্যে পড়ে। আমি কিন্তু এখানে কি বলছি, কাউন্ট ফাংশন। আচ্ছা, এখানে যদি জাস্ট আপনি ভাবেন যে কাউন্টের কাজ করতেছে, তাহলে ও কি করবে, জাস্ট নাম্বারগুলো কাউন্ট করবে। হোক আপনারা যেটা ইয়ে করবেন করেন, সমস্যা নাই। আপনি যখন যে কোনো অ্যানসার লেখেন, অ্যানসার এটাই বুঝতে পারবে যে আপনি এই জিনিসটা জানেন। কিন্তু কাউন্ট দিয়ে আপনি বুঝতে পারতেছেন না বা লিখলেই না একদম টপিকের বাইরের অংশ লিখেন, তাহলে অ্যানসার অনায়াসে বুঝতে পারবে যে আপনার মধ্যে গ্যাপ আছে। হাউ ক্যান প্রফেশনালিজম বি শোন ইন দ্য ক্লাসরুম? আপনাদের ক্লাসরুমে কেমন মানে প্রফেশনালিজম থাকতে হবে? প্রফেশনাল কি? পেশাদার আচরণ। আপনাদের পেশাদার আচরণ কিরকম হতে হবে ক্লাসরুমের ভিতর, তাই না? আমাদের স্কুল কলেজ অনেক কিছু পার করে আসছি, কিন্তু আমরা কি সত্যি প্রপার হচ্ছে নিয়ম জানতাম যে ক্লাসরুমের মধ্যে আমাদের কিভাবে থাকতে হবে, কিরকম আচরণ করতে হবে? পাঞ্চুয়াল থাকতে হবে। যেটা আপনারা কেউ না, আপনারা 11টার মধ্যে কেউ আসেন না, আমরা এসে বসে থাকি আপনাদের জন্য। আপনারা কি কেউ না, আমি সাথে আচ্ছা এখানে কি সবাই আমরা 11টার মধ্যে আসি? সবাই না হবে। কিছু সংখ্যকের কথা ঠিক না, আমাকে 100% হতে হবে। কেন আমি 5-10 মিনিট ওয়েট করব? কারণ কেন রমজান মাস, এই জন্য আপনাদের এরকম সময়। কিন্তু রমজান মাস শেষ হয়ে গেলে তখন তো আর এই সময় পাবেন না, তাই না? বাকিটা পরের বিষয়। কিন্তু যে টাইম উল্লেখ করা হয়েছে সেই টাইমটা যদি মেইনটেইন না করেন তাহলে হবে? তাহলে বুঝতে পারতেছেন আপনাকে কি টাইম মেইনটেইন করতে হবে। রেসপেক্টফুল এটা মানে কি? হ্যাঁ, আপনি এখানে যে শিখতে আসছেন, হ্যাঁ, নিজেদের মধ্যে শ্রদ্ধা বোধ যেন থাকে। কারণ আপনারা কিন্তু টাকা দিয়ে শিখতে আসেননি, শিখে টাকা পাবেন, সাথে জ্ঞান অর্জন করতেছেন। হ্যাঁ, এটাকে সম্মান দিতে হবে। এখন অনেক বাংলাদেশের মধ্যে অনেক গরিব আছে না, তারা কিন্তু শিখতে পারতেছে না, তাদের মধ্যে আপনারা শেখার সুযোগ পাচ্ছেন ফ্রি, তাই না? বাংলাদেশের মধ্যে এমন অনেক জায়গায় আছে সেখানে দেখেন কম্পিউটারে পৌঁছায়নি, নেট সম্পর্কে ওরা জানেই না। অনেক আদিবাসী জায়গা আছে না, বিদ্যুৎ বন্ধ ওরা পায়নি। আপনারা তার থেকে অনেকটা ফ্যাসিলিটি পাচ্ছেন এবং অনেকটা আগে আসছেন। সেই সময় থেকে আপনাদের কি রেসপেক্ট থাকা লাগবে না? শুধু এটা না, আপনাদের আশেপাশে যে ব্যক্তিগুলো আছে তারা যে শ্রেণীর হোক, যে আপনাদের সবাইকে কিন্তু তার প্রতি সম্মান রাখতে হবে, ঠিক আছে? তারপর কি রেসপন্সিবিলিটি, দায়িত্ব। দায়িত্ব তো বোঝাই যাচ্ছে, খাতা কলমের কথা অনেকেই মানতেছেন, ফোন ভালো ইউজ করতেছেন। আচ্ছা, দায়িত্বশীল, হ্যাঁ, শুধুমাত্র এইটুকু তা না, আপনাদের যে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসগুলো দিচ্ছিলাম না, লিংকগুলো কেন দেওয়া হচ্ছিল? বলা হয়েছিল না ওখানে কমেন্ট করে আসতে। কয়জন কমেন্ট করছেন? কয়জন ভিডিওবার দেখতেছেন? কারণ একটা ক্লাস একবার দেখলে 60%, 50% বা 70% নলেজ গেইন হয়।
কিন্তু ওই ক্লাসটা আরেকবার শুনলে 90% কাজ করে, 10% কাজ কখনোই করে না। বুঝতে পারছেন? 10% কখনোই কাজ করে না। 10% কাজ 100%, মানে এই 90% কাজ করে, এই 100% কাজ কখন করে জানেন? যখন আপনি সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি কষ্ট পান। আপনাকে কেউ যদি মনে আঘাত দেয়, হ্যাঁ, এটা দেখবেন 10 বছর ধরে আপনি তাকে মনে রাখছেন। কেন? তখন আপনার মনোযোগটা ওটা 100% ছিল। কিন্তু 10 দিন আগে আপনি কি খাইছেন সেটা যদি 2-3 দিনের মধ্যে বলতাম, তাহলে আপনি বলতে পারতেন। তাও যদি ওই খাবারটা যদি মানে আপনার পছন্দনীয় হতো, তা না আসলে ডে বাই ডে কি খাচ্ছেন, কার সাথে কি করছেন সেটা মনে থাকে, তাহলে কি আমাদের মনোযোগের পরিমাণটা পরিবর্তন হয় না? এই ঠিক তেমন এই ক্লাসগুলো ডে বাই ডে অনেকগুলো ক্লাস করছেন, সব ক্লাস কি মনে থাকে? কিন্তু এই কলেজ এই ক্লাস থেকে যে আপনারা যে নলেজটা নিয়েছেন তার মধ্যে অনেকগুলো মনে থাকতেছে। ঠিক তেমনি আমাদের এই ক্লাসগুলো থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। এখন প্রথম অবস্থায় সবকিছু মনে থাকবেই না, যতই যে যা বলে। এখন সেটা যখন দ্বিতীয়বার আরেকবার শুনবেন, তখন আপনার অলরেডি 70% বা 80% 90% থেকে যাবে। আর লাস্টের যে 10% গ্যাপ থাকবে, এটা কখন রিকভার করবেন জানেন? যখন ওই যে পরীক্ষার সময় আসবে না, আমি বলে দিচ্ছি যে 10 দিন পর পরীক্ষা, আপনি যে রেজিস্ট্রেশন করেছি এনএসডি পরীক্ষা, ওই 10 দিনের মাথায় করবেন কি এই ক্লাসগুলো আরেকবার দেখবেন, তখন একদম দেখেন 100% হয়ে যাবে। বুঝতে পারছেন? ওই যে শাহরুখ না, অক্ষয়ের একটা সিনেমা ছিল, চাঁদনি চাকু চাঁদনি নাকি এরকম সিস্টেম, দেখেছেন কি? চাঁদনি চক চাঁদ। হ্যাঁ, এই সিনেমা কি দেখেছেন? ওখানে একটা কথা বলেছিল, তোমার 1000টা মুভের মধ্যে আমার অতটা ঝুঁকি নাই, কারণ যে প্র্যাকটিসটা তুমি একবার করছো, এরকম 1000টা প্র্যাকটিস মানে আঘাতে আমার কোনো ঝুঁকি নাই। ওদের ভাষায় বলছিল, বা আমার ঝুঁকি আছে ওই আঘাতে যে আঘাতটা তুমি 1000 বার প্র্যাকটিস করেছো। একটা কাজ মানে আপনি 1000টা কাজ করছেন একবার, ওটা আপনি দক্ষ হননি। কিন্তু একটা কাজই যদি আপনি 10,000 বার করেন, ওই কাজে আপনাকে হারানো অনেক কঠিন, তাই না? আপনারা ঠিক তেমনই 10,000 বার করতে বলতেছি না, একটা কাজ মিনিমাম 2 থেকে 3 বার রিপিট করবেন, তাহলে আপনারা কি করতে পারবেন? ওটাতে দক্ষ হতে পারবেন। ঠিক আছে? তারপর কি আছে? ওয়েল ড্রেসড, এটা কি? পরিষ্কার ড্রেস। পরিষ্কার ড্রেস বলতে কিছু হয় না। আবার কোনো কারণে আপনার ড্রেসে কিছু পড়ে গেছে, আপনি কি বাসা থেকে আবার ড্রেসটা চেঞ্জ করে আসবেন? কিন্তু একটা প্রতিষ্ঠানে যখন আসবেন, তখন আপনাকে সর্বফার্স্ট একটা নরমাল ব্যক্তি আর আপনাকে যেন আলাদা করে দেখা যায়, আলাদা করে বোঝা যায়, তার স্ট্যান্ডার্ড কিছু ফরম্যাট আছে। যেমন আমি যখন ওই প্রথম দিকে যখন জব করতাম কোচিং এ, না প্রথম দিন আমি এই পর্যন্ত 5 থেকে 6 বার জব চেঞ্জ করেছি। সবকটা জবে এক একটা ক্লাব, একজনের সাথে একটা সম্পর্ক নেই। বুঝতে পারছেন? তে ওই যখন কোচিং এ জব করেছি, কোচিং এ তো আমি কম্পিউটার অপারেটর ছিলাম। আচ্ছা, কোচিং এর কম্পিউটার অপারেটর আর এই ট্রেনিং দুইটা কি সেম? কিন্তু দুইটার মধ্যে একটা জিনিস সেম, সেটা হচ্ছে ওটা ছিল কম্পিউটারের কাজ, এটা কম্পিউটারের কাজ। জাস্ট ওটা ছিল কম্পিউটার ওয়ার্ড আর এক্সেল ইউজ করতাম, কারণ শীট বানানো লাগতো আর রেজাল্ট বানানো লাগতো, আর বেতনগুলো কালেক্ট করা লাগতো। আর এখন আমি কি করতেছি? ডিজিটাল মার্কেটিং, কম্পিউটারের কাজ, বাট এটা অনলাইন মানে অনলাইন জগতে কাজ করা হয়। দুইটা ডিফারেন্স আছে, দুইটার কাজও একটু আলাদা। ওখানে এক চেয়ারের মধ্যে সারাক্ষণ বসতে লাগতো, এখন একটা হাঁটা বানানো লাগে। এইটুকুই পার্থক্য, তাই না? আচ্ছা, ওই প্রতিষ্ঠানে যখন আমি কাজ করেছি, ওখানে কি আমি এই যে গোল কলার গেঞ্জি পরে আসা গেছে? ওখানে সর্বফার্স্ট রুল ছিল এটাই যে গোল গলার গেঞ্জি পরা যাবে না, কারণ গোল গলার গেঞ্জি কারা পরে? ওই স্টুডেন্টরা পরে। আপনি একজন ট্রেনার বা আপনি একটা অফিসের লোক, হ্যাঁ, আপনিও যদি সেম কোয়ালিটির গেঞ্জি পরে আসেন, তাহলে ওর আর আপনার মধ্যে পার্থক্য কি? তারপরে ওই যে আমরা আছি না, অনেকে ঝকমকা, হ্যাঁ, ডিজে, আর তারপরে যে পায়ের ওখানে ফাটা ফাটা ভাব থাকে, তাই না? স্টাইলিশ, হ্যাঁ, এগুলো করি না।
এগুলো কখন করবেন? যখন আপনি কোনো একটা উল্লাস আনন্দ কোনো অনুষ্ঠান মানে যাচ্ছেন, আপনি বিনোদন যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ, আপনি এখন সেটা বিয়ের অনুষ্ঠানে যান, পিকনিক করেন, যা ইচ্ছা করেন, তখন আপনি যা ইচ্ছা করেন, ঠিক আছে। কিন্তু আপনি যখন একটা অফিসিয়াল ফরম্যাটে আসবেন, আপনার ড্রেস আপ সেন্স যদি ওইরকম হয়, তাহলে কি ওখানে কি সব করা মানুষই জানেন, আপনি যখন কোনো একটা অফিসে জব করবেন, তাদের অবস্থা কেমন হয় জানেন? নতুন বইয়ের মতো। বেশি হাসবে বলে বউরা হচ্ছে হি করে হাসে, বইয়ের ইয়া খারাপ। আর যখন হাসবেন না, তখন বলে বউটা হচ্ছে ইয়া মানে না মন মরা বা এখন স্বভাবটা ইয়া না, মিশুক না। হ্যাঁ, মানে যেটাই করবেন সেটাই ভুল। একজন বলবে যে লবণ বেশি হয়েছে, একজন বলবে লবণ হয়নি, আরেকজন বলবে যে হচ্ছে ইয়া আরেকটু ভাজা লাগতো, আরেকজন বলবে একটু পারফেক্ট হয়েছে, ঠিক আছে। মানে নতুন বউদের জন্য এটাই হয়ে যায়। আর যখন নতুন বউ যখন আবার সবার মতো শাসাবে, তারপরে দেখবেন না সবই ঠিক আছে। বুঝতে পারছেন? অফিসের জবে এরকম, মানে আপনাকে প্রথম অবস্থায় খুব রুলস সবকিছু দিয়ে দিবে। আর যখন 3-4 বছর পার হয়ে যাবে, তখন দেখবেন, আমি যখন কোচিং জব করেছি 2 বছর পার হয়ে গেছে, মানে 2 বছর, আমি কখনোই এরকম গেঞ্জি পরে আসতে পারি, বুঝতে পারছেন? এমনকি ঝকমকা ড্রেস পরলে বলতে হয় কি পরে আসে। আর এই দেখি আমার যে পরিচালক, সে কিন্তু এরকম নর্মাল গেঞ্জি সবকিছু পরে আসতেছে, আমি কি ওটা কখনো কিছু বলতে পারবো? কারণ ওটা ওনার প্রতিষ্ঠান, উনি যদি ওখানে লুঙ্গি পরে বসে কোনো কিছুই বলার নাই। কিন্তু আমি ওনার আন্ডারে কাজ করতেছি, সেহেতু আমাকে নিয়ে যেন কেউ কমপ্লেইন না জানাতে পারে, আমার সেটুকু দায়িত্ব পালন করতে হবে না। এইগুলো আপনাদের সবাইকে মেইনটেইন করতে হবে, বুঝতে পারছেন? এখানে অনেকে গেঞ্জি এই যে গোল গলার গেঞ্জি পরেছেন, ঠিক আছে, অনেকে জার্সি পরছেন, এগুলো মেনে নেওয়া যায়। হ্যাঁ, এমনি হচ্ছে আপনি যে নরমাল যে গেঞ্জি পরছেন, এগুলো কিন্তু মানা ঠিক না, কারণ এগুলো কিন্তু নরমাল। কিন্তু উনি যে জার্সি পরছেন, হ্যাঁ, এটা একটা স্পোর্টস বা একটা রিলেভেন্ট দেখে ওনাকে সাথ দিন। কিন্তু সত্যি কথা বলতে এগুলো কোনো কিছুই এলাও না, আপনাকে আজ এরকম কলার লাগিয়ে পড়বে। আমাদের যখন ভিজিটে আসবে, আপনাদের এই যে যেদিন পরীক্ষা হবে, সবাই চেষ্টা করবেন ফর্মাল ড্রেস পরার। আর ভিজিটে আসবে আপনাদের, সেই দিনও আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ। আগে থেকে জানাই দিব ফর্মাল ড্রেসে। আপনাদের যেদিন অ্যাসেটের লোকেরা আসবে, সেই দিন আপনাদের সবাইকে ফর্মাল ড্রেস পরতে হবে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। আর এখানে ওই যে একটা কি ছিল, পাঞ্চুয়াল, রেসপন্সিবিলিটি, যাই বলে সবকিছুর পিছনে কাজ কি? আমার কথাগুলো শোনো না, কিন্তু এখানে 2-1 জন এখনো আছে যাদের শেখাচ্ছি আমি ডিজিটাল মার্কেটিং, সে করতেছে গ্রাফিক্স। আদৌ কি সেই গ্রাফিক্স এর মধ্যে আসছে না ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসছে? এখন বলেন, আমি কি ওই টপিক নিয়ে শেখাচ্ছিলাম না আমি এইসব টপিক নিয়ে আসি? আপনি কি গ্রাফিক্স এর স্টুডেন্ট না ডিজিটাল মার্কেটিং এর? বলেন। হ্যাঁ, তাহলে গ্রাফিক্স অন করে কি করতেছেন? ফটোশপের কাজ করানো হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এ? ওরা কখনোই ওপেন করা ছিল না। আপনি যদি কোনো কথা বলেন, ক্লাস চলবে, আপনাদের এই রুম যখন অন হয়নি, তখন আমি এই রুমে উপস্থিত ছিলাম। হ্যাঁ, সেটা আপনি অন করছেন, সেটা তো আমিও জানি, ওটা অন ছিল না, ওটা আপনি করছেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্লাস না, এখন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে থাকবে। এরপরে এই কোর্স শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন বিকাল থেকে গ্রাফিক্স হয়। আপনাদের যদি মনে আমার যে গ্রাফিক্স একটু দেখবো শিখবো, ওখানে থাকেন। কারণ যে সময়টা সেই সময় যদি না করেন, ওই সময় যে গ্যাপটা ওটা পূরণ করবেন কি দিয়ে? তাই না? আচ্ছা, আপনাদের যখন আমরা ক্লাস শুরু করব, তখন আপনারা আপনাদের পিসিগুলো অফ রাখবেন। আমরা বলে দিব আপনাদের যে কখন আপনারা পিসি অন করবেন বা আপনাদের পিসিতে কাজ আছে, তখন আপনারা অন করবেন। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাদের এখন কি আর যাদের ল্যাপটপ আছে তারা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে রাখবেন, যেন আপনাদের সেই স্ক্রিনটা আপনাকে না দেখা যায়। কনসেপ্টটা আছে না, এখন আপনাদের কনসেপ্ট চলতেছে না, নলেজ নিচ্ছেন, এখন তো কোনো প্র্যাকটিসের বিষয় নাই। যখন প্র্যাকটিসের বিষয় আসবে, তখন সুন্দর করে আপনারা পিসি গুলো অন করে কাজগুলো করবেন। আচ্ছা, আর এটা প্রথম 2-3 দিন তো এটা এখন রুলসের মধ্যে পড়বে না, বুঝতে পারছেন? যে যে কাজটা করা হচ্ছে সেটা ব্যতীত অন্য কোনো কাজ করা যাবে না, যেটা এটা প্রথম বিষয়, তাই না? এটা আপনার রুলসের মধ্যে পড়তেছে না, কিন্তু জানিয়ে রাখলাম। অ্যাট ফিউচার এটা নিয়েও পানিশমেন্ট চলবে, আপনার পকেট থেকে যাবে।
এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, এখন আপনাদের পানিশমেন্ট হিসেবে দুইটা রুলসই থাকতেছে। এক, রুমের মধ্যে ফোন ইউজ করা যাবে না। যদি কারো ফোন ইউজ করা লাগে, ফোনটা যেন সর্বদা সাইলেন্ট থাকে। ফোন আসবে, ইম্পর্টেন্ট ফোন, আমার থেকেও ইম্পর্টেন্ট, স্বাভাবিক বিষয়। ফোন আসলে ওটা ইম্পর্টেন্ট দেখে আপনার ফোন দিচ্ছে, আমরা ফোন আসে, সেক্ষেত্রে আপনি আস্তে করে ওই দিকে চলে যান বা ধীরে সুস্থে কথা বলেন। হ্যাঁ, এটা বিষয় গেল। আর আরেকটা বিষয়, খাতা এবং কলম হাতেই, এই দুটাই কিন্তু রুলস। 10 টাকা করে জরিমানা যদি না নেয়। আর অনেক কিছু ভাবে এটা খাতা কলম ছুঁয়ে যাচ্ছি, এটা তো আরেকটা বড় বিপদ, কারণ আপনি তো নলেজই নিতে পারছেন না। আর যাই হোক, অনেকটা গল্প টল্প হয়েছে। কি আজকে তো ক্লাস শীত নেওয়া সম্ভব হবে না, তাই না? ওকে, কর্ম করাবে অ্যাকাউন্টই তো হলো না। এই আপনারা কি হচ্ছে কালকে যে অ্যাকাউন্ট খোলাটা দেখানো হয়েছিল, ওটা কি পারবেন? আচ্ছা হোক, এখন আমরা কি করি, পাওয়ার পয়েন্ট শুরু করি। 40 বাজে না? দেখি, আর এইদিকে 20 মিনিট, ওইদিকে 20 মিনিট, 40 মিনিটে কিছু করা যায় নাকি? এতক্ষণ পর্যন্ত যা কিছু বলা হয়েছে কারো কোনো কিছুতে বিরক্ত হয়নি, কারণ এখানে কোনো ক্লাস ছিল? পুরোনো ক্লাসগুলো জাস্ট আপনাদের বাস্তবতার সাথে পরিচয় করে দেওয়া হলো। আজকে তো 25 ফেব্রুয়ারি, তাই না? এরপর থেকে ক্লাসগুলো আপনাদের পাওয়ার পয়েন্টের মাধ্যমে হবে, দেখতে পাচ্ছেন? আজকে আমরা কি শিখবো? এই যে প্রেজেন্টেশন যে সফটওয়্যার, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট, তাই না? এটা কোন টপিক? মডিউল 5। আচ্ছা, এই যে পাওয়ার পয়েন্ট, এই 5টা, ঠিক আছে? আচ্ছা, বিগত দিন আপনাদের ক্লাস নেওয়া হয়েছিল, তাই না? সেই ক্লাসগুলো কি নেওয়া ছিল? এক্সেল কি বলেন? এক্সেল এর মূল ব্যবহার কি? রো এবং কলামের পার্থক্য কি? রো কি আর কলাম কি? রো হচ্ছে পাতাল দিক করে, আর কলাম হচ্ছে লম্বা। ওয়ার্কশিট আর ওয়ার্কবুকের মধ্যে পার্থক্য কি? এক্সেল প্রোগ্রাম ওপেন করার পর যে তথ্যগুলো যা থাকে তা হচ্ছে ওয়ার্কবুক, আর ওয়ার্কবুক ওপেন করার পর যা পাওয়া যায় তা হচ্ছে ওয়ার্কশিট। আচ্ছা, ওয়ার্কশিট আর ওয়ার্কবুকের মধ্যে পার্থক্য একটাই, কয়েকটা শীটের সমন্বয় হয় একটা ওয়ার্কবুক, বুঝতে পারছেন? প্রত্যেকটা পেজই ওয়ার্কশিট, আর বেশ কয়েকটা ওয়ার্কশিট মিলে হয় ওয়ার্কবুক, ঠিক আছে? আর ওয়ার্কবুকে এক একটা পেজকেই বা এক একটা শীটকেই ওয়ার্কশিট বলে, বুঝতে পারছেন? কোন শর্টকাট দিয়ে সেল কপি করা হয় বা করা যায়? কোন শর্টকাট দিয়ে সেল কাট করা যায়? এগুলো কিন্তু সব করে কিন্তু এক এক সময় এক এক ভাবে কথা বলা আছে না? এর একেবারে কি শর্টকাট কমান্ড, কপির শর্টকাট কমান্ড, এক্সেলের মানে কাটের শর্টকাট কমান্ড এভাবে লেখা ছিল, আর এখানে কিন্তু অন্যভাবে লেখা আছে, কিন্তু প্রশ্ন কি এক না? কোন শর্টকাট দিয়ে সেল পোস্ট করা যায়? পেস্ট। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা করি কি? নেক্সট সেশনে দেখি আজকে ক্লাস থেকে আমরা কি করব। প্রয়োজনীয় প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন নির্বাচন বা চালু করতে, ব্যক্তিগত এবং অফিসে ব্যবহারের জন্য প্রেজেন্টেশন তৈরি করতে, প্রয়োজন অনুসারে ইমেজ, টেবিল, সিম্বল, ইয়াতে মিডিয়া যোগ করতে, তারপরে প্রেজেন্টেশন সঠিকভাবে ফরম্যাট বা অ্যানিমেশন অ্যাড করতে, আর প্রেজেন্টেশন দেখার এবং সংরক্ষণ করার পদ্ধতি ব্যবহার করতে। কথা বুঝতে পারছেন? এখন এর জন্য আমাদের প্রয়োজন কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, প্রজেক্টর, হোয়াইট বোর্ড, মার্কার, মাউস, কিবোর্ড, এগুলো কি সব আমাদের রুমে আছে? তাহলে আমাদের নিশ্চয়ই ক্লাসগুলো করতে পারবো, তাই না? আচ্ছা, এই যে পিপিই, এটা কি সুরক্ষা না? আপনারা যেখানে প্র্যাকটিস করবেন, কাজগুলো করবেন,
এখানে আপনাদের কি আছে, সুরক্ষার বিষয় আছে না? দেখেন আই প্রোটেক্টর। আই প্রোটেক্টর কি, আপনি অনেকক্ষণ ধরে পিসিতে যে তাকিয়ে থাকবেন, আপনার চোখের ক্ষতি হচ্ছে না? এই জন্য আমাদের কি ইউজ করা উচিত, ব্লু গগলস। তারপর কি আছে, এই যে ক্লিয়ার কমফোর্ট হ্যান্ড সাপোর্ট। অনেকক্ষণ ধরে আমরা মাউস কিবোর্ড টাইপ করতেছি, আমাদের হাত ব্যথা হয় না? সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে দীর্ঘ টাইপ বা মাউস ব্যবহার করার জন্য ওয়্যারলেস কি, যেখানে সেখানে আমি এখানে শুয়ে বসে থেকে মাউসটা এখানে টাইনে এসে চলে আসতে পারবো। যখন আমার এখানে তার যুক্ত থাকবে তখন কি আমি ওইভাবে কাজ করতে পারবো? তখন কি হবে, ওই হচ্ছে যতদূর এই তার যতখানে যাচ্ছে ততখানি আমরা করতে পারবো, তাই না? ওকে, এরপর থেকে এগুলো কিন্তু আমি বুঝিয়ে দিব না। হ্যাঁ, আপনাদের কিন্তু প্রশ্ন আসতেই পারে যে পিপি লেখো, তখন কিন্তু আপনাদের এইগুলোর নাম লিখতে হবে। বডি সাপোর্ট, বডি সাপোর্টের জন্য কি আর্গোনমিক্যাল চেয়ারের দরকার। কারণ কি, কারণ ওই যে আমাদের এর অনেকক্ষণ ধরে বসে থাকতে কেমন লেগে যায় না? এই জন্য দেখবেন অনেকগুলো চেয়ারের মধ্যে এখান থেকে একটু উৎসাহ হয়ে থাকে। হ্যাঁ, কারণ কি ওগুলো আর্গোনমিক্যাল চেয়ার, এই আমাদের কোমরে বা ইয়াতে যাতে পেইন না হয় এই জন্য একটা সাপোর্ট দেয়। আবার আমরা যে চেয়ারে বসতেছি না, এই চেয়ারগুলো কিন্তু অতটা ইয়া না, একদম যে আমরা ইয়েতে স্কুল লাইফে ইয়েতে দেখেন না, একদম কাঠের চেয়ার, একদম পেন। হ্যাঁ, ওগুলো কিন্তু একদম ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এই যে আরামদায়ক, বেশি এলে একটু না পেইন দেয়। আচ্ছা, তারপর এই যে আমরা এখানে কিবোর্ড মাউস ইউজ করতেছি, হ্যাঁ, অন্যরা ইউজ করতেছে। আপনার শরীরে রোগ জীবাণু থাকতে পারে, আমার শরীরে রোগ জীবাণু থাকতে পারে না? হাত চোখ ফালালাম বা অন্যান্য যে কোনো কাজ করে আসে টাচ করে ফেললাম, এতে কি জীবাণু ছড়াবে না? তে এখন তারপরে তো আমরা এই হাতটা আবার মুখে দিলাম বা চোখে দিলাম বা অন্যান্য জায়গায় দিলাম, হ্যাঁ, এটা রোগ জীবাণু ছড়াতে পারে। এসবের হাতে বাঁচার জন্য আমরা কি ইউজ করতে পারি, গ্লোভস বা হাত পরিষ্কার করার জন্য কি আছে, হেক্সিসল আছে না? আমরা হেক্সিসল করে স্যানিটাইজ করেও কিন্তু আমাদের এই রোগ প্রতিরোধ সুরক্ষা করতে পারি, তাই না? আর যদি গ্লোভস ইউজ করি তখনও কিন্তু আমাদের হাতটা এসব থেকে সুরক্ষা পায়। তারপরে কি শ্বাসকোষ জনিত সুরক্ষা, এই জন্য আমাদের কি করা উচিত, মাস্ক ইউজ করা উচিত। কারণ ওই যে হাত চোখ ফালালো জীবাণু বের হচ্ছে না, ওটা যদি আমার শরীরের ভিতর যায় ওই জীবাণু তো চলে আসলো। এসবের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করব, মাস্ক ইউজ করব। যখন কোভিড-19 হয়, হাত চোখ ফালার বা না ফালা, মানুষ দেখলে 3 হাত দূরে যায় আর হচ্ছে মাস্ক ইউজ করে, তাই না? আবার দিন শেষে দেখবেন একই জিনিসই খাচ্ছে। আচ্ছা, কিন্তু আপনাদের যদি বলে কম্পিউটারের জন্য পিপি কি, সেই পিপি হচ্ছে এই যে আইস প্রোটেক্টর, আইকে প্রোটেক্টর মানে চোখকে প্রোটেক্ট করার জন্য ব্লু গ্লোভস মানে গগলস, আর হচ্ছে আমরা শু ইউজ করতে পারি, হ্যাঁ, কারণ আর্থিং এর কারণে কারেন্ট শর্ট খায় অনেকে। আর আরেকটা কি আছে, আর্গোনমিক্যাল চেয়ার। এখন গ্লোভস না ইউজ করলেও চলবে, কারণ অনেক সময় গ্লোভস ইউজ করার জন্য পাতলা গ্লোভস যদি না ইউজ করেন, অ্যাপ্রোপ্রিয়েট গ্লোভস যেটা আছে সেটা যদি ইউজ না করেন, দেখবেন এক টিপ মাইছে আরেক চলে গেছে, জানা? কারণ গ্লোভসগুলো কিন্তু বেশি মোটা হয়। আর আপনাদের এসবের জন্য পাতলা, যেটা ওদের রবার্টের মতন, ওদের কারেন্টের কাজ করে না, অনেকটা ওই রকমের মতন হয়। এবার কারেন্টের কাজ একদমই পাতলা হয়, কারণ কি তার পেঁচা লাগে, ওটা যদি মোটা হয় কি তার ভালোভাবে পেঁচতে পারবে? ওটা কিন্তু অ্যাকুরেট হাতের অনুযায়ী হয়ে যায়। যাই হোক, পিপি নিয়ে বুঝতে পারছেন। প্রেজেন্টেশন সফটওয়্যারটা কি? প্রেজেন্টেশন সফটওয়্যার হলো কম্পিউটার প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা ব্যবহার করে আমরা তথ্য, ছবি, টেক্সট, চার্ট, ভিডিও, অডিও ব্যবহার করে সুন্দর ও সাংগঠনিকভাবে স্লাইড আকারে উপস্থাপনা করতে পারি। সহজ ভাষায় প্রেজেন্টেশন সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যা দিয়ে আমরা শ্রোতাদের সামনে কোনো বিষয় বা তথ্য সুন্দরভাবে দেখানোর জন্য স্লাইড তৈরি করি, তাই না? আপনাদের এখানে স্লাইডের মাধ্যমে কিন্তু আমি আপনাদের বুঝতে পারবো না, অ্যানিমেশন অ্যাড করে দেবো, বল এদিকে যাচ্ছে, মানুষ এদিকে যাচ্ছে, এরা হচ্ছে, ওরা হচ্ছে, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝতে পারতেছেন, তাই না? আপনাদের যদি আমি এক্সেল ফাইল দিই বা ওয়ার্ড ফাইল দিই, আপনারা সবাই বুঝতে পারবেন। কিন্তু এখানে যদি যারা মানে অশিক্ষিত টাইপের যদি মানুষ থাকে, হ্যাঁ, যারা মানে জ্ঞান নাই, তারা কিন্তু ওটা বুঝতে পারবে না।
কারণ কি আমরা লেখা ওইভাবে বুঝে না, ওদের কাছে অক্ষর যে আমাদের মধ্যে চাইনিজ ভাষা যে ইংরেজি লিখছে ওরা ঠিক বুঝতে পারে, আমি বুঝতে পারি না, ওইরকম হয়ে যাবে। কিন্তু এই পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইড যখন দেখবেন ভিডিও এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এটা ঘুরছে ওটা ঘুরছে, ওটা আসছে, হ্যাঁ এটা আপ ডাউন হচ্ছে, এটা তখন ও কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে এটা কিছু না কিছু হচ্ছে, হ্যাঁ বেশ কিছু ধারণা কিন্তু পেয়ে যাবে। এই জন্য কিন্তু আজ আপনাদের ক্লাস পাওয়ার পয়েন্টের মাধ্যমে কেন নেওয়া হয় জানেন? শীটের থেকে কেন পাওয়ার পয়েন্ট বেশি ইয়ে করা হয়? কারণ এটা আপনাদের অ্যাট্রাকটিভ করে, এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাবেন দেখবেন অ্যাট্রাকটিভ করতেছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এইটা এখানে আপনাদের মধ্যে অনেকে শিক্ষাগতভাবে দুর্বল থাকে, হ্যাঁ তারপরে কিন্তু তার বুঝতে সুবিধা হয়, যেটা এমনি বই আকারে যদি শীট থাকে সেটাতে বুঝতে সুবিধা হয় না। আচ্ছা তারপর কি আছে এখন উদাহরণস্বরূপ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড, পিজি, হ্যাঁ এটা কিন্তু অনেক সময় প্রশ্নে আসে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আসবে না, কম্পিউটার অপারেশন হলে আসতো। বৈশিষ্ট্য টেক্সট, ছবি, চার্ট যোগ করতে হয়, অ্যানিমেশন বা ট্রানজিশন ব্যবহার করা লাগে। তারপর কি আছে ভিডিও অডিও যুক্ত করতে হয়, প্রেজেন্টেশন সংরক্ষণ বা প্রিভিউ করা যায়। তারপরে কি আছে এই যে আজকে আপনারা এই পাঁচটা জিনিস জানবো। এই পাঁচটা জিনিস কোনটা? এই যে আমাদের সিএস আছে না, এই যে সিএস এর মধ্যে এই যে পাঁচটা জিনিস দেখতেছেন, হ্যাঁ এই পাঁচটা জিনিসই হচ্ছে এটা, এই পাঁচটা। তাহলে আপনারা বুঝতে পারতেছেন আপনাদের যেটা শেখানো হচ্ছে এই যে আমি কিন্তু সিএস ফলো করে এই পাঁচটা টপিক আছে না, এই পাঁচটা করে আসতেছি। কারণ আপনাদের যদি সিএসটা সুন্দরভাবে আমরা ফলো করতে পারি তাহলে আপনারা প্রত্যেকটা নলেজই অর্জন করতে পারবেন। এখানে সিলেক্ট করতে বলছে, তারপর কি রিকোয়ারমেন্ট হিসেবে ক্রিয়েট করতে বলছে, তারপর ছবি এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনসার্ট করতে বলছে, তারপর ওই যে ফরম্যাটে আছে সেই ফরম্যাট হিসেবে সাজাতে এবং অ্যানিমেশন অ্যাড করতে বলছে, এবং লাস্টে যে কি করতে বলছে ভিউ এবং সেভ। পাওয়ার পয়েন্ট করার সময় কিন্তু আমরা এই ছবি করি, তাই না? কিন্তু এখানে প্রত্যেকটা কাজকে কি ভাগ করে দিছে, এটাকে বলে টাস্ক অ্যানালাইসিস। একটা কাজকে একটা মেইন কাজ পাওয়ার পয়েন্ট তৈরি করবেন, সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে সুন্দরভাবে পার্ট বাই পার্ট করাকে টাস্ক অ্যানালাইসিস বলে, বুঝছেন? এটা মূলত লেভেল 4 যারা করবেন না তারা জানে, আপনারা তো লেভেল 4 করেননি, লেভেল 3 করতেছেন, এই জন্য আপনাদের মধ্যে এটা একটু কম জানবেন কিন্তু হালকা হালকা বুঝতে পারবেন। পাওয়ার পয়েন্ট ব্যবহার করবেন তার আগে সুবিধা জানা লাগবে না? কোনো কিছু সুবিধা না জানলে কোন কাজে লাগবে, কি কাজের জন্য করতেছি সেটা যদি নাই জানেন তাহলে ওটা শিখে কি আমরা মজা পাবো? তাকে জানেন কি করা যায়, তথ্য সুন্দরভাবে উপস্থাপন করা যায় ছবি, টেক্সট এসব ব্যবহার করে। অ্যানিমেশন বা ট্রানজিশনের সুবিধা থাকে কেন? কন্টেন্টকে আকর্ষণীয় করার জন্য, দৃষ্টি আকর্ষণ করা যায়, মিডিয়া সংযোগ করা যায়, ভিডিও, অডিও, ছবি, মাল্টিমিডিয়া ব্যবহার করা যায়। কেন জানেন? আমার কোনো সর্দি লাগছে, আর কারো কি সর্দি লাগছে? সহজ ও দ্রুত সম্পাদনা করা যায়। আচ্ছা স্লাইড সহজে এডিট, কপি, পরিবর্তন করা যায়। লাস্টে কি আছে? ইভ্যালুয়েশন, তাই না? ইভ্যালুয়েশন কি? এই অধ্যায়টাকে আজকে শিখলাম আমরা এরকম। এটা ফিডব্যাক চালু, মানে এখান থেকে আপনারা কি করতে পারবেন? অ্যাপ্লিকেশন নির্বাচন চালু করতে পারবেন, তৈরি করতে পারবেন, এগুলো যুক্ত করতে পারবেন। তারপরে কি আছে? ফিডব্যাক। আমরা কি এই কাজগুলো করছি? হ্যাঁ মানে আপনাদের কি এইসব কাজগুলো করছি? এখন কিন্তু করিনি, দেখানো হয়নি। আমরা কি করি? নতুন একটা ইয়ানি নতুন একটা স্লাইড নিয়ে কাজ করি। এটা স্লাইড, তাই না? এখানে আমরা কি করতে পারবো? ঠিক আছে,
পরের স্লাইড নেওয়ার জন্য এখান থেকে আমি নিয়ে আসতে পারি, আবার এখান থেকে বিভিন্ন টাইপের স্লাইড গুলো আমি নিয়ে আসতে পারি। এখন এখানে আমি কি করতে পারি, ছবি অ্যাড করতে পারি। তাই না, এখানে অনেক কিছু লিখতেও পারি। এখন ছবির জায়গায় আমি এখানে আরো অনেকগুলো আছে না, শেপ ইয়েটে সবকিছু আনতে পারবো না। এখন দেখেন এই যে ছবি যেটা আছে, এই ছবিকে আবার কি অ্যানিমেশনও অ্যাড করতে পারি। অ্যানিমেশন আর ট্রানজ্যাকশনের মধ্যে পার্থক্য জানেন? বলেন তো কি? অ্যানিমেশনের জন্য ছবিকে নড়াচড়া করার প্রক্রিয়া, আর ট্রানজিশনে যেটা আপনি কোন স্লাইড বা পৃষ্ঠাকে সচল রাখবেন। আচ্ছা, ট্রানজ্যাকশন হলো এক স্লাইড থেকে আরেক স্লাইডে কিভাবে যাবে, হ্যাঁ, সেই মানে ডিজাইন বা সেই ফরম্যাটটা আমরা ঠিক করি ট্রানজ্যাকশনের মাধ্যমে, বুঝতে পারছেন? আর অ্যানিমেশন কিভাবে আমরা সিলেক্ট করি, এটা আমরা সিলেক্ট করি ওই যে আমাদের এক স্লাইডের মধ্যে যতগুলো অবজেক্ট আছে সেই অবজেক্টগুলো লড়াচড়া করার জন্য যে ইয়াটা ইউজ করি সেটা। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, বলেন। না না, বলেন, সমস্যা নেই। একটু পর নামাজ পড়তে করতে বলেন, সমস্যা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ডিঅ্যাক্টিভ করার কোনো অপশন নাই, ওটা তো ক্লোজ হয়েছে। অন্য দুবার আবার আবেদন করুক, আবেদন করলে হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটা কাজ করেন, জন্ম নিবন্ধন দিয়ে করুক। আচ্ছা, ওখানে জন্ম নিবন্ধন বা ইয়া ইউজ করতে বলেন না, এনআইডিতে আর দিতে পারে, করতে পারবে না। জন্ম নিবন্ধন দিয়ে করতে বলো। না না না, ওটা স্কিলগুলো আন্ডারে নাই, ওটা হচ্ছে একদম অ্যাসেটের প্রজেক্টের আন্ডারে আছে। না না, ওখানে 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 যে বললে মেনে নিবে। আচ্ছা, ওখানে ওখানে সাইড রাইয়ের সাথে কথা বলতে বলেন। আচ্ছা শুনেন, ওখানে সাইড রাইয়ের সাথে কথা বলতে। আচ্ছা, এই যে পিকচার আছে না, এই পিকচারে আমি একটা অ্যানিমেশন অ্যাড করি। হ্যাঁ, আবার এখানে দেখেন এই যে দুইটা স্লাইড আছে না, এই স্লাইডের মধ্যে ট্রানজ্যাকশনটা আমি এটা ইউজ করি, অ্যাপ্লাই টু অল। অন মাউস ক্লিক তুলে দিই, হাফটা দিয়ে 2 সেকেন্ড দিই। এখন F5 মারি। আসছে না, শেষ হয়ে গেল না? আচ্ছা, এখানে মূলত আমি আপনাদের পাওয়ার পয়েন্ট ওইভাবে শেখানোর মতন ইয়ে নাই, বুঝতে পারছেন? ওখানে পাওয়ার পয়েন্ট যে আপনাদের হচ্ছে ভালোভাবে শেখাতে পারবো ওইভাবে এখন শেখানো হবে না। কিন্তু আপনারা কি পাওয়ার পয়েন্ট কি পারেন কি পারেন না সেটা আগে বলেন। আপনারা যদি পারেন তাহলে শেখানোর দরকার লাগতেছে না, আর যদি না পারেন তাহলে একটু শেখানো লাগবে। আপনারা বলেন। আচ্ছা, যেহেতু আপনারা সবাই পারেন আলহামদুলিল্লাহ, জাস্ট 5 মিনিটের জন্য খালি আমি বেসিকটা দিয়ে দিই। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মেনু বার, আর তার নিচে থাকে সাব মেনু বার, অপশন বার, টুলস বার, যাই হোক। এটা হোম, এই হোমের মধ্যে এই যে আমি স্লাইড আছে না, এই স্লাইডের মধ্যে যে টেক্সট বক্সগুলো থাকবে এর ভিতরে আমি যখন কাজ করব এগুলো তখন অন হয়ে যাবে। কারণ কি, এটা আমার লেখালেখির সাথে সম্পর্কিত, যত রকমের লেখালেখি আছে তার সাথে এগুলো কাজ করবে, বুঝতে পারছেন? এই যে ফাইন্ড করতেছেন, খুঁজিছেন, কি খুঁজবেন? লেখা। রিপ্লেস করবেন, কি রিপ্লেস করবেন? লেখাই।
এই যে শেপ টেপ বিয়েটে হ্যাঁ যা কিছু আছে এগুলো সবকিছু লেখায় গিয়ে কাজ করবে। লেখার ফন্ট সাইজ বাড়াবেন, কালার চেঞ্জ করবেন, সবকিছু এটা লেখালেখির সাথে সম্পর্ক। বুঝতে পারছেন? লেখালেখির জন্য যাবতীয় যা কিছু করা লাগবে, নতুন স্লাইড নেওয়া লাগবে, হোমের থেকেই পেয়ে যাবেন। বুঝতে পারছেন? ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা টেবিল নিয়ে আসতে পারবো, পিকচার নিয়ে আসতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো, শেপ নিয়ে আসতে পারবো, চার্ট নিয়ে আসতে পারবো, স্মার্ট আর্ট, 3D লিংক ব্যাক হলে এখানে আমরা হাইপার লিংকে কাজ করতে পারি, টেক্সট বক্স, কমেন্ট, হেডার ফুডার, ওয়াটারমার্ক, ইকুয়েশন, সিম্বল, এগুলো কিন্তু ওয়ার্ডের মধ্যে এবং এক্সেলের মধ্যে আমরা পাই। হ্যাঁ, ওটাই ইনসার্ট করতে পারি এখানে। এটা কিভাবে নিয়ে আসবো? ইনসার্ট থেকে। ইনসার্টের মূল কাজই হচ্ছে আমাদের পেজের মধ্যে আলাদা কোনো অবজেক্ট নিয়ে আসা। এখানে শেপ, এটাও একটা অবজেক্ট, ইমেজ নিয়ে আসবেন, সেটাও একটা অবজেক্ট, সবকিছুই অবজেক্ট। বুঝতে পারছেন? ডিজাইনের কাজ কি? এই যে আমার যে স্লাইডটা আছে, এই স্লাইডটা কি রকম ডিজাইন হবে, এখান থেকে আমরা স্লাইডের সাইজও চেঞ্জ করতে পারবো, স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো এবং স্লাইডের যে থিম এটা চেঞ্জ করতে পারবো। যদি আমার কোনো কারণে মনে হয় যে আমি স্লাইডের থিমগুলো চেঞ্জ করবো, এখানে অনেকগুলো ডিজাইন দেওয়াই আছে। বুঝতে পারছেন? আবার কাস্টমাইজও করতে পারি সেটা ভিউ থেকে। ট্রানজ্যাকশনের কাজ, এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাবে, কি ফরম্যাটে যাবে, হ্যাঁ সেগুলো আমরা এইভাবে, এত ডাস্টবিনে ময়লা ফেলার মতন হয়ে গেল। হ্যাঁ, পক্ষীরাজ ঘোরা, পাখি উড়ে গেল। আচ্ছা যাই হোক, এটার কাজ কি? এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাচ্ছে, কিভাবে যাচ্ছে তার অ্যানিমেশনটা আমরা মানে সেই ফরম্যাটটা বা যেই মানে কার্যকর যেটা হয় সেটা আমরা সেট করতে পারবো। এখান থেকে অন মাউস ক্লিক দিলে, ক্লিক করলে যে কাজ করবে না ছাড়া ওই স্লাইডে থেকে যাবে। আর এখানে যদি আমি ডিউরেশন দিয়ে দিই এবং অন মাউস ক্লিক তুলে দিই, তাহলে কি ওই ডিউরেশন অনুযায়ী যত সময় থাকবে সেই সময়টুকু হওয়ার পরে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, পার হয়ে যাবে। অ্যানিমেশনের কাজ, যে অবজেক্টটা আছে ওই অবজেক্টটাকে সিলেক্ট করে ওই অবজেক্টগুলো আমি কিভাবে নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু কি আছে? ইন্ট্রেন্স আছে, ইমপ্রেস, তারপরে কি এক্সিট, আসবে, থাকবে, চলে যাবে, সবকিছু আমরা এখান থেকে সেট করতে পারি। এখানে আরো আছে কি মোশন পাথ আছে। হ্যাঁ, এটাও কিন্তু আমরা ইয়া করতে পারি। মোশন পাথ এলে কিন্তু ইয়ে রকম আই যে মানে কাস্টমাইজ, আই যে এই লেখা আছে না, এটাকে আমি যদি মোশন পাথে ফেলাই, এটা কোনো স্লাইডের ডিজাইন আমার কাছে নাই, দেখছেন? এটা আমি কিন্তু কোনো ফরম্যাট ছিল না, আমি কিন্তু এটা বানিয়ে নিছি। হ্যাঁ, এটা মানে একটু ব্যতিক্রম, আসা যাওয়ার থেকে একটু ব্যতিক্রম করে আমরা করে নিতে পারি। এতে লুপ আছে, হ্যাঁ মানে এরকম ঘুরবে, আবার এরকম কি টার্ন করতে পারবে, এইভাবে কি করতে পারবে, সার্কেল হিসেবে ঘুরবে, এটা সবকিছু আমরা করতে পারি। যাই হোক, এটা করে করতে পারবো অ্যানিমেশনে। কোনগুলো করব? যে কোনো অবজেক্ট হতে পারে, ছবি হতে পারে, শেপ হতে পারে, টেক্সট, যা কিছু ইচ্ছা করতে পারবো। স্লাইড শো, এটার কাজ কি? আমি যাতে অ্যানিমেশন যেটা তৈরি করতেছি, এখন স্লাইড শো করবো না, এই বিগিনিং দিয়ে দিলে শুরুর 1 নম্বর পেজ থেকে শুরু করবে, আর কারেন্ট স্লাইড দিলে আমি যে স্লাইডে এখন দাঁড়িয়ে আছি সেই স্লাইড থেকেই শুরু করবে। তারপর এগুলো অতটা অনলাইন এগুলো লাগতেছে না। এই যে সেটআপ শো, এটা লাগে। ওই যে আমরা অনেক সময় দেখেন না যে স্লাইড শেষ হয়ে গেল, হ্যাঁ বের হয়ে আসলো, কালো হয়ে গেল, কিন্তু আপনি যদি এটা লুপ অন করেন তাহলে কি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, একটা টাইম লুপের মধ্যে থেকে যায়, ওতে আর বের হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি বের করতেছেন। আচ্ছা, রিভিউ, এগুলো হচ্ছে আপনাদের স্পেলিং চেক বলেন, তারপর কারণ নামে এন্ট্রি করতেছেন, মানে বিষয়টা আপনি একটা ছবি নিয়ে আসছেন বা একটা লেখাটা নিয়ে আসছেন, তার পরিচয় দেওয়া লাগে না কপিরাইট ক্লেমের হাত থেকে বাঁচার জন্য, এসব আপনি এখান থেকে নেওয়া লাগে। কমেন্ট বলেন, হ্যাঁ, বা এখানে আমরা কমেন্ট দিয়ে এটাও করতে পারি যা হচ্ছে মানে এটা ওই যে আপনার সাইড নোট বলেন না, খাতার মধ্যে আমরা বইয়ের মধ্যে নিচে আমরা সাইড নোট রাখি না, এটা ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট, এটা দরকার, ওটা দরকার, এই কমেন্ট হিসেবে আমরা ওটাও ইউজ করতে পারি, যে যেভাবে ইউজ করে। কিন্তু রিভিউ ওয়ার্ডের মধ্যে যেটা আছে ওটার মধ্যে কিন্তু ওই ছবিটা, হ্যাঁ ছবি বলেন, লেখা বলেন, ওটার সাথে কিন্তু আমরা কপিরাইটের জন্য আমরা কিন্তু বায়ো হিসেবে কাজ করি, নিচে লিখতে পারি, উপরে লিখতে পারি, মাঝখানে লিখতে পারি। হ্যাঁ, ভিউ এর কাজ কি? ভিউ এর কাজ থেকে এখানে স্লাইড মাস্টার আছে, এখান থেকে আমরা কি এই যে আমাদের ডিজাইন আছে না, হ্যাঁ
এই ডিজাইনকে সুন্দর করে সাজাতে পারি। প্রত্যেকটা স্লাইডে চলে আসবে, আসছে না? তারপর এটাকে স্লাইড মাস্টার থেকে আমি যদি ক্লোজ করে দিই, দেখেন প্রত্যেকটা স্লাইডে যেখানে যেটা আছে সেটা চলে আসছে। এটা দিয়ে কি করে, এই যে আমি যত নতুন স্লাইড নিব দেখেন ওটাই আসবে। আমি কি স্লাইডটাকে ডিজাইন করলাম, আমাদের ডিজাইন থেকে স্লাইড ডিজাইন করছিলাম না, এটা কি সব করা ওইভাবে সেট করা ছিল। আর আমি স্লাইড মাস্টার ভিউ থেকে স্লাইড মাস্টারে যে আমি কি এই ডিজাইনটা নিজের মন করে বানাতে পারবো, সব করছি, অ্যানিমেশন সব দিছি। এখন কি আমার ফাইলটা সেভ করতে হবে না? ফাইলটা কই থেকে সেভ দিব? আইরে সেভ, এখান থেকে দিলে সেভ হবে। আর যদি আমি নতুন করে এই ফাইল আগে যা কাজ করছি নতুন কিছু কাস্টমাইজ করার পর নতুন করে সেভ করতে চাই, তাহলে কি করব? সেভ অ্যাজ। আর প্রিন্ট দিতে চাইলে প্রিন্ট, এখানে কি একটা স্লাইড আসছে না, আমি কি চাইলে একই পেজের মধ্যে 4টা 6টা 1টা 2টা নিয়ে আসতে পারি না? দেখেন এই যে এখানে পেজ 1 না দিয়ে আমি যদি 2 দিই দেন 2টা আসবে। এখানে যদি আমি 3 দিই 3টা আসবে। এখানে যদি আমি 4টা দিই 4টা আসবে। এটা যদি আমি 9টা দিই 9টা আসবে। ঠিক আছে, আমাদের ইচ্ছা আমরা যে কটা চাইবো সে কটা দিয়ে দিবে, দিয়ে প্রিন্ট দিলে পিডিএফ হয়ে যাবে। যেটা আজকে বলছিল না, আমি যদি এই পাওয়ার পয়েন্টে পিপিটিএক্স এই ফাইলটা যদি দিই ও এটা এডিট করতে পারবে, কিন্তু আমি যখন পিডিএফ আকারে দিয়ে দিব তখন কি আর এডিট করতে পারবে? এডিট করতে পারবে না, শুধু দেখতে পারবে। ইচ্ছা মতো জুম করুক সমস্যা নেই, খাটপিরা, কিন্তু এডিট করতে পারবে না। আচ্ছা, আমার মনে হয় পাওয়ার পয়েন্টটা সবাই বুঝতে পারছেন। এখন পাওয়ার পয়েন্ট নিয়ে কিছু প্রশ্ন আছে। পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কি বা প্রেজেন্টেশন সফটওয়্যার কি? হ্যাঁ বলেন, এটা কি? যে সফটওয়্যার ব্যবহার করে যে কোনো তথ্য, ছবি, চিত্র উপস্থাপন করা। বা স্লাইডের মাধ্যমে আমরা তথ্য উপস্থাপন করি। স্লাইডটা উল্লেখ করবেন, কারণ অন্যান্য কোনো জায়গায় স্লাইড ইউজ করা হয় না। এক্সেলের মধ্যে ইউজ করবেন শীট, আর ওয়ার্ডের মধ্যে ইউজ করবেন পেজ বা ডকুমেন্ট। বুঝতে পারছেন? মানে এই তিনটার মধ্যে এটা কমন ডিফারেন্স। কি আচ্ছা, কিছু প্রেজেন্টেশন সফটওয়্যার নাম বলেন। তারপর ওকে, মিনিমাম 2টা বলতেই হবে। আমাদের পরীক্ষার নিয়ম হচ্ছে 3টা অ্যানসার করা। 3টা অ্যানসার করলে আপনি দ্বিতীয়বার প্রশ্ন করবে না, কিন্তু 2টা যখন লিখবেন তখন আপনাকে আবার ভাইভাতে প্রশ্ন করতে পারে। স্লাইড কি? হ্যাঁ, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। প্রেজেন্টেশন সফটওয়্যারের এক একটা পেজকেই স্লাইড বলে। আচ্ছা, অ্যানিমেশন কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, কোনো এখানে লেখার থেকে একটা অবজেক্ট ইউজ করবেন, কারণ লেখাও অবজেক্ট, পিকচারও অবজেক্ট, শেপও অবজেক্ট, সবই অবজেক্ট। হ্যাঁ, ওটাতে আমি সচল করতেছি। আর ট্রানজ্যাকশনের কাজ কি? এক স্লাইড থেকে আরেক স্লাইড কিভাবে যাবে সেটা নিয়ন্ত্রণ করা, বা ওটা কিভাবে যাবে সেটা অ্যানিমেশন অ্যাড করা, বা যাই হোক সচল করা বললেও চলবে। নেক্সট ক্লাসে আমরা কি শিখবো? প্রিন্ট এ ডকুমেন্ট। কারণ কি, আমরা যাই যে ডিজাইন সবই করলাম, হ্যাঁ সফট কপি রাখলে হবে, হার্ড কপি দেখাতে হবে না, হ্যাঁ আমাদের কি প্রিন্ট করা শিখতে হবে না? এখন সেটা পাওয়ার পয়েন্ট না, ওয়ার্ড, এক্সেল সবকিছুরই তো প্রিন্ট করার অপশন আছে, তাই না? এই প্রিন্ট করার অপশনটা আমরা নেক্সট দিন শিখব। এবং সবাইকে ধন্যবাদ। আচ্ছা, প্রিন্টের মধ্যে দেখেন এই যে এখানে কিন্তু 5টা অপশন ছিল না, এই 5টা অপশন বললাম না। আর এখানে দেখেন এই যে প্রিন্ট ডকুমেন্টের মধ্যে দেখেন কতগুলো অপশন আছে। ঠিক আছে, আমরা এগুলো শিখব। তারপরে আমরা পরের টপিকে ওয়ার্ক প্লেসে চলে যাব। ঠিক আছে, আপনাদের ওই যে পরীক্ষা নেব না, পরীক্ষা নেওয়ার পরে আপনাদের ওয়ার্ক প্লেসে চলে যাব। ঠিক আছে, ওয়ার্ক প্লেসে যাওয়ার পরে আপনাদের কি হবে জানেন? হচ্ছে 1 বা 2 তারিখ থেকে আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাস সেটা শুরু হয়ে যাবে, এবং আশা করা যায় হচ্ছে মার্চ মাসের মধ্যে আপনাদের পুরো সিলেবাস কমপ্লিট হবে। বুঝতে পারছেন? পুরো সিলেবাস কমপ্লিট হবে, এবং
পরের মাস থেকে আপনারা শুধুমাত্র পরীক্ষা দিতে থাকবেন। বুঝতে পারছেন? যাতে পরীক্ষার আগে আপনাদের মধ্যে এই পরীক্ষা নিয়ে কি হয় না হয় সেটা যেন না আসে। আবার 1 মাস বা 1.5 মাসও লাগতে পারে। বুঝতে পারছেন? 1 মাসের টার্গেটে রাখবো, যত সম্ভব শেষ করে দেব। আচ্ছা, আজকে এখানে সমাপ্ত। ধন্যবাদ।